কাকতাড়ুয়াটি বানিয়েছিল ফান্টু, তুলারাম দণ্ডি মশাইয়ের ভাগ্নে। স্কুল ফাইনালে 3 বার ফেল করায় যাকে গঙ্গার পাড়ে মামার সাধের ফার্মে নির্বাসনে পাঠানো হয়েছিল। পরে দেখা গেল ফান্টুর মেধা ক্ষেত খামারেই ভালো খুলেছে। খামোখা কাগজে ছাপানো কথাবার্তা মুখস্থ করে জীবন বরবাদ করে ফেলছিল। কাটরার মাঠে দণ্ডি মশাইয়ের 15 একর ক্ষেতে মরশুমি ফসল আর ফুল ফলের ফলন দেখার মতো। এক টুকরো নার্সারির লাবণ্য তাক লাগিয়ে দিচ্ছে। গত শীতে কালীগঞ্জে কৃষি প্রদর্শনী মেলায় 3 কিলো ওজনের বেগুন সরকারি মেডেল পাইয়ে দিল। এও একটা বড় ঘটনা। তবে সবই নাকি ঈশান কোণে পোতা কাকতাড়ুয়াটির জোরে, এটা ফান্টুর নিজের মত। গঙ্গার ধারে ওই যে পুরনো শিব মন্দির আর বটের গাছ, সেখানে কখনো না কখনো সাধু সন্ন্যাসী এসে ধুনি জ্বালিয়ে বসে থাকেন। তাদেরই একজনকে তুষ্ট করে পরামর্শটি পায় সে। পৃথিবীতে সবকিছু নাকি জোড়ায় জোড়ায় সিধে আর উল্টো থাকার নিয়ম, যেমন দিন আর রাত, মাটি আর জল, গরম আর ঠান্ডা, মামা আর মামি ফান্টুর দেওয়া নমুনা। মামা যেমন কুচুটে বদরাগী, মামি তেমনি শান্ত, মিঠে, নরম। তো লক্ষ্মীর উল্টো অলক্ষ্মী, অলক্ষ্মীর দৃষ্টি সবসময় কু। বিশেষ করে বেগুন ক্ষেতের দিকে তার নজর বেশি। পোকায় পোকায় বেগুন জেরবার, শেষে যেই কাকতাড়ুয়াটি তৈরি করে ঈশান কোণায় পোতা হলো, এক্সিবিশনে মেডেল, আর কি প্রমাণ চাই। কাকতাড়ুয়া বানানো খুব সোজা। পলকা 2 বাঁশ আড়াআড়ি বেঁধে ক্রুশ তৈরি করো, তাতে খড় জড়িয়ে কোষে বাঁধো। দুধারে 2 হাত বাড়ানো এক ঠেঙে মানুষটির আকার হলো। এবার একটা ছেঁড়া খোঁড়া পাঞ্জাবি পরিয়ে দাও, মাথায় বসিয়ে দাও একটা কেলে মাটির হাঁড়ি, চুন দিয়ে ওতে চোখ মুখ এঁকে দাও, দাঁত শুদ্ধ। দেখবে কি বিকট চেহারা হলো। অলক্ষ্মী অবশ্য শুধু এতেই ভয় পাবার নয়, সেই সন্ন্যাসী কাকতাড়ুয়াটির মাথায় মন্ত্র ফুঁকে দিয়েছিলেন, যেটা ফান্টুর মুখস্থ হয়ে গেছে। ওং হ্রিং ক্লিং ফট ফট মারোয়ে মারোয়ে তাড়োয়ে তাড়োয়ে সাহা। পাঞ্জাবিটি মামার। মামির কাছে গোপনে চেয়ে আনা। মামা হাড় কেপ্পন, হিসেবি মানুষ। তবে একটাই সুবিধে, বড্ড ভুলো মন। পাঞ্জাবিটি চিনতে দেরি হয়েছিল এবং তখন এক্সিবিশনে মেডেল জুটেছে। ফান্টু একগাল হাসি আর আশীর্বাদই পেল। তারপর থেকে মামার মন ফার্মের সঙ্গে জড়িয়ে গেছে। সন্ধেটি হলেই গঙ্গা পেরিয়ে কাটরার মাঠে ছোট্ট একতলা ফার্ম হাউসে রাত কাটান। খুব নেচার করেন, বলেন, নেচারেই শান্তি আছে রে বাবা। সাধু সন্ন্যাসীরা সেটা জানেন বলেই তো নেচারের ভেতর ঘুরে বেড়ান। ফাল্গুনের জ্যোৎস্না রাতে ঘুম ভেঙে মামাকে খোলা বারান্দায় হেঁড়ে গলায় গান গাইতেও শুনেছিল ফান্টু। কিন্তু এ গান সে গান নয়। নিশুতি রাতে চলন্ত কাকতাড়ুয়ার খোলা সুরের ভয় জাগানো গান। মামা ভাগ্নে দুজনেই আতঙ্কে কাঠ। ফার্ম হাউসে বিদ্যুৎ আছে, ঘটনার সময় রহস্যময় লোডশেডিং। টর্চের আলো ফেলতেই কাকতাড়ুয়াটি থমকে দাঁড়িয়ে গেল, গানও গেল থেমে। ফার্মে আরো 2 জন লোক আছে, মুকুন্দ আর রমজান। মুকুন্দ পাওয়ার টিলার চালায়, রমজান কীটনাশক ওষুধ ছড়ায়। দণ্ডি মশাইয়ের সন্দেহ দুজনেই গাঁজাখোর। সে রাতে ওদের আর ঘুম থেকে ওঠানো গেল না। সকালে দেখা গেল কাকতাড়ুয়াটি নিজের জায়গা ছেড়ে অন্তত হাত 30 এগিয়ে বেগুন ক্ষেতের মাঝামাঝি পোতা আছে। বেগুনের গাছে যথেচ্ছ কাঁটা। ফান্টু সাবধানে কাকতাড়ুয়াটিকে আগের জায়গায় পুঁতে রেখে এলো। পরের রাতে আবার একই ঘটনা। বদরাগী দণ্ডি মশাই এ রাতে বন্দুকে গুলি ভরে তৈরিই ছিলেন। ধুধু জ্যোৎস্নায় কাকতাড়ুয়াটি জ্যান্ত হয়ে ঠ্যাং বাড়িয়ে খোনাসুর ভাজ্যে কি বন্দুক চিক্কুর ছাড়ল। ফট্টার শব্দ এবং কাকতাড়ুয়া বেগুন ক্ষেতের ভেতর কুপোকাত। কিন্তু না, তখনও রক্তের ফোঁটা দেখা যায়নি। ভোরে ফান্টু গেল অবস্থা দেখতে। মামা তখনও জয়ের আনন্দে নাক ডাকিয়ে ঘুমাচ্ছেন। ফট্টার শব্দটি ছিল কাকতাড়ুয়া বেচারার মুন্ডুর, মানে সেই কেলে হাঁড়ির গুলি লেগে চৌচির হওয়ার।
মন্ত্র পড়া মুন্ডুর দশা দেখে ফান্টুর মন খারাপ হয়ে গেল। কবন্ধ কাকতাড়ুয়াকে পুঁতে রাখল অগত্যা। সেই দিনই দ্বিতীয় রহস্যের সূত্রপাত। তুলারাম দণ্ডির সঙ্গে তুলাদণ্ডের সম্পর্ক আছে। কালীগঞ্জ বাজারে পশুখাদ্য খোলভুষির বড় আড়ত তার। দুপুরে ঔরঙ্গাবাদ থেকে এক ট্রাক টাটকা গমের ভুসি এসেছিল। বাঁধা খদ্দেররা ধরলে টাটকা ভুসি বেচতে হয়। একটা বস্তার ভেতর থেকে বেরিয়ে পড়ল একটা মরার খুলি। হইচই পড়ে গেল চারিদিকে। এ কি বিদঘুটে ব্যাপার! সাপ্লায়ার দণ্ডি মশাইয়ের মাস্তুতো ভাই চণ্ডীচরণ। খবর গেল তার কাছে। খুলিটি ওজনদার প্রায় 900 গ্রাম। সেই 900 গ্রাম ভুসি এবং ক্ষমা প্রার্থনা করে চিঠি এলো চণ্ডীচরণের কাছ থেকে। চিঠির বক্তব্য হলো, সম্ভবত যে গম ক্ষেতের গম থেকে এই ভুসির উৎপত্তি, তার শিয়রে একটি কাকতাড়ুয়া ছিল এবং খুলিটি সেটির মাথায় বসানো ছিল। কোনো আমুদে চাষির রসিকতা ছাড়া আর কিছু নয়। দাদা যেন ক্ষমা ঘেন্না করে দেন এবারকার মতো। এবার থেকে সব মাল বিশদ খতিয়ে না দেখে পাঠানো হবে না। দণ্ডি মশাই বিশেষ তুষ্ট হলেন। বেগুন ক্ষেতের কাকতাড়ুয়াটির মাথা তিনি গত রাতে ফাটিয়েছেন। ফান্টু কেলে হাঁড়ির খোঁজে সারা দিন হন্যে হচ্ছে খবর পেয়েছেন। আজকাল আর মাটির হাঁড়িতে রান্নার চল নেই। দৈবাত একটা পেয়ে গিয়েছিল সেই সন্ন্যাসীর দয়ায়, যিনি মৃৎপাত্রে রান্না করা ছাড়া অন্য অসুচি গণ্য করতেন। সন্ধে হতে না হতে গঙ্গা পেরিয়ে চণ্ডীমশাই কাটরার মাঠে তার ফার্মে গেলেন। সঙ্গে নিয়ে গেলেন মরার খুলিটি। একগাল হেসে বললেন, ফান্টু, এই দেখ কি এনেছি তোর জন্য। ফান্টু আঁতকে উঠে বলল, ওরে বাবা, এ আমি কি করবো মামা? দূর বোকা, দেখিসনি কাকতাড়ুয়ার মাথায় মরার খুলিও থাকে? নে, বেটার ছেলেকে পড়িয়ে দে, নেড়া লাগছে বড্ড। আর শোন, সাধু বাবার কাছে কি মন্ত্র শিখেছিলি? ফুঁকে দিতে ভুলিস নে যেন। ফান্টু খুলিটা কাকতাড়ুয়ার ঘাড়ে আটকে দিয়ে মন্ত্রটা পড়ল। ওং হ্রিং ক্রিং ফট ফট মারায় মারায় তারায় তারায় সাহা। তারপর মামার কাছে ফিরে বলল, ব্যাপারটা আমার ভালো ঠেকছে না মামা। যদি কি যদি টদি কিচ্ছু নয়, তেঁদ্রামি করলেই গুলি খাবে। রমজান বলল, বাবু মশাই, মনে হচ্ছে এই বেটা একটু বেশি তেজরামি করবে। কেন? যার খুলি সে শুদ্ধ এসে যোগ দেবে। ছিল 1 হবে 2। হ্যাঁ, আমার বন্দুকও দোনওয়ালা, একসঙ্গে দুটো ঘোড়াই টিপে দেব। মুকুন্দ কিছু না বুঝেই বলল, খুব জমে যাবে মনে হচ্ছে, খুলিতে খুলিতে জমজমাট। যাই হোক, তোমাকে তো আর ডেকেও পাওয়া যাবে না। মুকুন্দ জিভ কেটে বলল, কি যে বলেন স্যার, কিছু বদলে ডেকেই দেখবেন কি করি। কি করে যথারীতি দেখা গেল সে রাতে। গাঁজা খাক নাই খাক, দুই বন্ধুর ঘুমটাও বড্ড বেশি। ফান্টু চুপি চুপি ডাকতে গিয়ে ফিরে এলো। পূর্ণিমা তিথি, জ্যোৎস্না ফেটে পড়েছে কাটরার মাঠে। কাকতাড়ুয়াটি রমজানের হিসেব অনুসারে দুনো জ্যান্ত হয়েছে। খোনা সুরে কি গাইছে কথাগুলো বোঝা যায় না। হাওয়ার তোলপাড় খুব। বন্দুকের নল জানালার বাইরে, ট্রিগারে আঙুল, হ্যামার দুটোই ওঠানো। দণ্ডিমশাই তৈরি। শুধু একটু কৌতূহল জেগেছে, শেষ পর্যন্ত কি করে কাকতাড়ুয়া হতচ্ছাড়া তাই দেখবেন। তেমন কিচ্ছুটি করছিল না, শুধু গুনগুনিয়ে সুর ভাঁজা আর দুধারে চিতানো লম্বা হাত দুটো সমেত একবার এদিকে একবার ওদিকে ঘোরা, ট্যাঙস ট্যাঙস করে এ কোণা থেকে ও কোণা পায়চারি। গত রাতে গুলি খেয়েই যেন রেগে আছে, এমন বেপরোয়া ভঙ্গি। শেষে ঘরটার দিকে মুখ করে বুক চিতিয়ে দাঁড়ালো। অমনি খাপ্পা দণ্ডি মশাই একসঙ্গে দুটো ট্রিগারই টেনে দিলেন। ফলে উল্টো ধাক্কাটা যথেষ্ট দিল বন্দুকের কুঁদোটা এবং পড়ে গেলেন দণ্ডি মশাই। পড়ে গিয়ে চেঁচিয়ে উঠলেন, আলো আলো। এরাতেও বিদ্যুৎ অদ্ভুতভাবে বন্ধ। 12:30 বাজে। টর্চের আলো ফেলে কাকতাড়ুয়াটিকে বেগুন ক্ষেতের ভেতর কাত অবস্থায় দেখা যাচ্ছিল, কিন্তু মামা ভাগ্নে সাহস করে বেরোতে পারলেন না, আগের দুটো রাতের মতোই। তারপর বিদ্যুৎ এলো আধ ঘন্টা পরে, এও আগের দুরাতের মতোই। ভোরে কাকতাড়ুয়ার পাঞ্জাবিতে একটু রক্তের ছোপ, তারপর বেগুন গাছের পাতায় খুঁজতে খুঁজতে আরও পাওয়া গেল।
শেষ দিকটায় ঝোপঝাড় ও কাঁটাতারের বেড়া পর্যন্ত রক্তের দাগ রেখে গেছে কেউ। বেড়ার সঙ্গে বুনলতার ঝালর থাকায় আগে ধরা পড়েনি। এদিন ঝালর সরাতেই বেরিয়ে পড়ল কাঁটাতারের খানিকটা অংশ কাটা, একটা বড় ফোকর। গুলিখোরটি যেই হোক, ভূত কি মানুষ, ওই পথেই পালিয়েছে। ফান্টু চেঁচাতে থাকলো, মামা, ও মামা, মামা। এই আপনার 13 নম্বর কেস। আনলাকি 13। গোয়েন্দা কৃতান্ত কুমার হালদার ওরফে কে হালদার ওরফে আমাদের হালদার মশাই নাকে নস্যি গুঁজে নাকিস্বরে বললেন, মুখে তেতো ভাব, অনিশ্চয়তার। কিছুদিন থেকে আমার ফ্রেন্ড ফিলোসফার গাইড কর্নেল নীলাদ্রি সরকার তার ছাদের বাগানে নিপাত্তা হয়ে আছেন। এদিকে পৃথিবীতে কত রহস্যময় ঘটনা ঘটে যাচ্ছে, কাগজে ছাপা হচ্ছে তার খবর। কালীগঞ্জে তুলারাম দণ্ডির বেগুন খেতে ভুতুড়ে কাকতারুয়ার খবর আমাদের দৈনিক সত্যসেবক পত্রিকার নিজস্ব সংবাদদাতার পাঠানো। তবে বিশদ কিছু ছিল না। কাটরার মাঠে জনৈক তুলারাম দণ্ডির বেগুন ক্ষেতের কাকতারুয়াটি নাকি রাত বিরেতে জ্যান্ত হয়ে ঘুরে বেড়ায়, এইটুকুই ছাপা হয়েছিল। কর্নেলের আশা ছেড়ে অগত্যা গিয়েছিলুম হালদার মশাইয়ের আপিসে। গণেশ অ্যাভিনিউতে একটা 4 তলা বাড়ির চিলেকোঠায় তার হালদার প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি। প্রকাণ্ড সাইনবোর্ড রাস্তা থেকে দেখা যায়। ঘরে ঢুকে দেখি সামনে নোটবই আর নস্যির খোলা কৌটো। আঙ্গুলের টিপে নস্যি, গোঁফ বেয়ে সেই নস্যি ঝরছে, অর্থাৎ সিরিয়াস কেস হাতে পেয়েছেন। মুখও গুরু গম্ভীর। নোটবইয়ের পাতায় কোনো কোনো শব্দ লাল রঙের খোপে ঢোকাচ্ছেন। উল্টো দিক থেকে 3টে শব্দবন্দি দেখতে পেলুম, তুলা, দণ্ড, মুন্ড। সঙ্গে সঙ্গে বলে উঠলুম, তুলারাম দণ্ডির ব্যাপারটা নয় তো? এবার মুখ তুলে ফিক করে হাসলেন হালদার মশাই। বলে বিচিত্রির রুমালে, নেতা বলাই উচিত, নাক ও গোঁফ মুছলেন। রীতিমতো আপিস যখন, একজন বেয়ারাও বহাল আছে। তার নাম রামধারী। হালদার মশাই পুলিশে চাকরি করতেন, রামধারীও করত। পেল্লায় চেহারা। কেটলি নিয়ে চা আনতে বেরোলো কর্তার ইশারায়। তারপর হালদার মশাই সবিস্তারে রহস্যের জালটি আমার সামনে ছড়িয়ে দিলেন, নিজের ভাষায়, যেটি আগেই মোটামুটি বর্ণনা করেছি। দিয়ে বললেন, মিনিট 10 আগে দণ্ডিমশাই গেলেন। রাত জেগে ট্রেনে এসেছিলেন। 9:30 বাস ধরে ফিরে যাবেন। কারবারি মানুষ। কিন্তুটা কি? ওই যে কইছিলাম, আনলাকি 13। একটু গুম হয়ে থাকার পর ফের বললেন, আপনি কি কন? হালদার মশাই সমস্যাগ্রস্ত, সেটা বোঝাতে মাঝে মাঝে পূর্ববঙ্গীয় মাতৃভাষায় কথা বলে ফেলেন। কেস তো নিয়েছেন? নিয়েছি, কথাও দিয়েছি। তাহলে আর কি, চলুন, আমিও সঙ্গ দেব। হালদার মশাইকে একটু উত্তেজিত দেখালো, চাপা স্বরে এবং ভুরু নাচিয়ে বললেন, কর্নেল স্যার কি বলেন শুনে আসি, চলুন। কেসটা শুনে যদি কোনো ক্লু দেন মন্দ হবে না। ওল্ডম্যানরা এমনিতেই ওয়াইজ, তার ওপর কর্নেল স্যারের মতো ওয়াইজম্যান কে কোথায় দেখেছে? কর্নেল তার শূন্যদানে ঢুকে গেছেন, গাছ হয়ে গেছেন, নড়াচড়া চোখে পড়বে, তবে বোবা। না না, এই কেসে রক্ত টক্ত আছে, বুঝলেন না? সে ভুতুড়ে ব্যাপার হলে কথা ছিল। কর্নেল স্যার হলেন রয়্যাল বেঙ্গল টাইগার, রক্তের গন্ধ পেলেই ঝাঁপিয়ে আসবেন। চা খাওয়ার পর হালদার মশাইয়ের টানাটানিতে অনিচ্ছা সত্ত্বেও বৃদ্ধ প্রকৃতিবিদের ডেরায় আবার গেলাম। শূন্যদান থেকে নেমে ব্রেকফাস্ট করে সবে চুরুট ধরিয়েছেন। আমাদের দেখে ধোঁয়ার ভেতর থেকে বললেন, বসার আগে দুজনে একবার ছাদে গিয়ে দেখে আসুন ষষ্ঠী কি করছে। না না ডার্লিং, হালদার মশাইয়ের সঙ্গে তুমিও যাও, দেখে এসো। এতদিনে যে কেন আইডিয়াটা আমার মাথায় আসেনি, আশ্চর্য। হালদার মশাই ততক্ষণে ছাদে পৌঁছে গেছেন। আমি সোফায় বসে পড়লাম। ষষ্ঠী কি করছে দেখার মুড নেই। কর্নেল তার সাদা দাড়িতে হাত বুলিয়ে আপন মনে বললেন, এতদিন ধরে অত্যাচার মুখ বুজে সহ্য করছি, অথচ মাথায় সামান্য ব্যাপারটা আসেনি। এবার বেটার ছেলেরা দেখবে কি তল্লাট ছেড়ে পালাবে। হাসি থামতেই বললুম, কাক। ঠিক ধরেছ ডার্লিং। ষষ্ঠী কাকতারুয়া তৈরি করছে বুঝি? তুমি বুদ্ধিমান।
কাগজে কালীগঞ্জের কাকতাড়ুয়ার খবর পড়েছেন বুঝি? কর্নেল নড়ে বসলেন। আমাকে সত্যি ৭২-এ ধরেছে জয়ন্ত। কাকতাড়ুয়া জিনিসটা যে এত কাজের, কতবার কত জায়গায় দেখেছি, কিন্তু কিছুতেই মাথায় আসেনি। আসলে কলকাতা বহু জরুরি জিনিস ভুলিয়ে দেয়। হরিয়ানায় আমার এক বন্ধু কর্নেল কেসরি সিং এর ফার্মে একটি মাত্র কাকতাড়ুয়া বহু একর জমির গম রক্ষা করেছিল। না, কাকের মুখ থেকে না, হরিণের মুখ থেকে। জিনিসটাকে আমরা বাংলায় কাকতাড়ুয়া বলি বটে, কিন্তু ওটা সমস্ত প্রাণীকে ভয় পাইয়ে দেয়। মানুষকেও ডার্লিং, মানুষকেও, বিশেষ করে রাত বিরেতে তো বটেই। হাসি চেপে বললুম, ভয় পেয়ে গুলিও চালায় অনেক মানুষ। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। জ্যোৎস্না রাতে বাতাস দিলে কাকতাড়ুয়াকে জ্যান্ত মনে হয়। কাজেই চমকে উঠে গুলি চালানো অসম্ভব কিছু নয়। হাতে ফায়ার আর্মস যদি থাকে। তারপর যদি সকালে কাকতাড়ুয়ার গায়ে কথা কেড়ে কর্নেল বললেন, রক্তের দাগ থাকলে তাতে কিছু প্রমাণ হয় না জয়ন্ত। প্রমাণ হয় না? কি বলছেন আপনি? রক্তের দাগ বলে যেটা ভাবা হচ্ছে সেটা রক্তেরই দাগ কিনা যতক্ষণ না নিশ্চিত হচ্ছ ততক্ষণ কিচ্ছু প্রমাণ হয় না। কালীগঞ্জের তুলারাম দণ্ডির বেগুন খেতে কাকতাড়ুয়ার জামায় আর বেগুন গাছের পাতায় রক্তের দাগ পাওয়া গেছে। কর্নেল ভুরু কুঁচকে তাকিয়ে তারপর মিটিমিটি হাসলেন। হালদার মশাই সম্প্রতি যে হারে কাগজে তার ডিটেকটিভ এজেন্সির বিজ্ঞাপন দিচ্ছেন, এ কেস তার হাতে আসা স্বাভাবিক। যাই হোক, তুমি আবার এসেছো, হালদার মশাইও তোমার সঙ্গে। বোঝা যাচ্ছে তুমি এতে খুব আগ্রহী। নিশ্চয়ই। কাগজের রিপোর্টাররা আজকাল অন্তর্তদন্ত লেখে, আমি বা সুযোগ ছাড়ি কেন? কর্নেল হঠাৎ কেন যেন একটু গম্ভীর হয়ে গেলেন। জ্বলন্ত চুরুট কামড়ে ধরে চোখ বুজে দুলতে দুলতে বললেন, হালদার মশাই সম্ভবত কাকতাড়ুয়াটির গঠন কৌশল লক্ষ্য করছেন মন দিয়ে। উনি গ্রাম অঞ্চলে পুলিশের দারোগা ছিলেন। ষষ্ঠী বর্ধমানের গ্রামের লোক, সে কাকতাড়ুয়া বোঝে। আসলে হালদার মশাইয়ের বরাবর দেখে আসছি বুদ্ধিশুদ্ধি, উৎসাহ, সাহস, অভিজ্ঞতা সবকিছু প্রচুর আছে। শুধু একটু অনুসন্ধিচ্ছা আর একটু পর্যবেক্ষণ, এই দুটো জিনিসের ঘাটতি আছে। চোখ খুলে আমার চোখে চোখ রেখে বললেন হঠাৎ, আমি বলি কি, তুমি কালীগঞ্জে যেও না। কেন বলুন তো? তুমি যে ছদ্মবেশ ধরতে একেবারেই আনানি, আশা করি লোহাগড়ার ঘটনা ভুলে যাওনি। তোমার গোপ খুলে পড়ে গিয়ে কি যে কেলেঙ্কারি ঘটেছিল। ঝটপট বললুম, কালীগঞ্জের ছদ্মবেশ ধরার দরকারটা কি? দরকার হবে যদি হালদার মশাইয়ের সঙ্গে ঘুরতে চাও। বলে কর্নেল হাত বাড়িয়ে পাশের টেবিলের উপর একটা সুইচ গোছের কিছু টিপে দিলেন। অমনি খড়খড় খসখস বিবিধ প্রকার শব্দ শোনা গেল। তারপর কাকের চেঁচামেচি, সেই সঙ্গে এইসব কথাবার্তা। এবার মন্ত্রটা পড়ে দিই মাথায়। ওম হ্রিং ক্লিং ফট ফট মারোয় মারোয় তারোয় তারোয় সাহা। হালদার মশাইয়ের গলা। অবাক হয়ে তাকিয়ে আছি দেখে কর্নেল বললেন, ছাদের বাগানে কি ঘটছে ঘরে বসে খোঁজ খবর নেওয়ার জন্য এই যান্ত্রিক ব্যবস্থা করেছি জয়ন্ত। মন্ত্রতন্ত্র পাঠ শুনে বোঝাই যাচ্ছে হালদার মশাই ছদ্মবেশ ধরেই কালীগঞ্জ যাবেন। অবশ্য সাধু বাবা সেজে যাওয়ার সময় চিতপুর হয়েই যাবেন। ওখানে যাত্রা থিয়েটারের ড্রেস সাপ্লায়ার প্রচুর, কাজেই ভেবে দেখো কি করবে। ষষ্ঠীচরণ ভক্তিমাখা মুখে ছাদ থেকে নেমে এসে ঘোষণা করল, বাবা মশাই, কাজ পাক্কা। কর্নেল শুধু বললেন, কফি। ষষ্ঠী গুম হয়ে চলে গেল ভেতরে। একটা প্রশংসা আশা করেছিল বেচারা। হালদার মশাই যথারীতি ষষ্ঠীকে মনে করিয়ে দিলেন, দুধটা একটু বেশি করে ভাইটি। তারপর এসে সোফায় বসলেন। হ্যান্ডব্যাগ থেকে নোটটা বের করে একটু হেসে বললেন, কর্নেল স্যারকে বুঝলেন জয়ন্তবাবু, এই জন্যেই অন্তর্যামী বললি। ওপরে গিয়ে তো চক্ষু ছানা বড়া, বড়ই আশ্চর্য, ভাবা যায় না। হালদার মশাই কি সন্ন্যাসী সেজে কালীগঞ্জে যাচ্ছেন? হ্যাঁ? হালদার মশাই অবাক হয়ে আমার দিকে ঘুরে ফিক করে হেসে বললেন, বুঝছি, জয়ন্তবাবু সব কইয়া দিছেন স্যার রে। পুরোটা বলিনি, আপনি বলুন, দেখুন কি ক্লু পান। হালদার মশাই সোফার কোনায় পিছলে গেলেন।
কর্নেলের ইজি চেয়ারের পাশে। তারপর চাপা স্বরে মন্ত্রপাঠের মতো নোটবই থেকে রহস্যজনক ঘটনাটির বিবরণ দিতে থাকলেন। ইতিমধ্যে ষষ্ঠী কফির ট্রে রেখে গেল। কফিতে চুমুক দিয়ে হালদার মশাই দ্বিগুণ উদ্যমে বাকি বৃত্তান্ত শেষ করে বললেন, আমি যে প্ল্যান ছকেছি আগে বলে দিই কর্নেল স্যার। সাধু বাবা সেজে গঙ্গার ধারে মন্দির তলায় ধুনি জেলে বসবেন তো? জবাবে হালদার মশাই খি করলেন, অর্থাৎ সেটাই ইচ্ছে। জয়ন্তবাবুকে তাহলে চেলা সাজতে হবে? মোটেও না, আমি ফার্মে কৃষি সংবাদদাতা হয়ে থাকব। দৈনিক সত্যসেবকে কৃষির একটা পাতা বেরোয় ফি সপ্তাহে। সাধু সাজার সুবিধা এক্ষেত্রে আছে। সাধু সন্ন্যাসীরা গাঁজা খেয়ে ধ্যানে বসেন, তাই এলাকার গাঁজাখোরদের চেলা হিসাবে পাওয়ার আশা আছে। বিশেষ করে রমজান আর মুকুন্দকে সবার আগে পাওয়ার কথা। হালদার মশাই তাদের মুখ থেকে কিছু তথ্য পেতেও পারেন। হালদার মশাই ব্যস্তভাবে নোট করে নিয়ে বললেন, হ্যাঁ, এটা একটা বড় পয়েন্ট। আবার নাও পেতে পারেন। সে কি? বলে হালদার মশাই নোট বইতে একটা জিজ্ঞাসার চিহ্ন দেগে দিলেন। যদি তারাও চক্রান্তের সঙ্গে জড়িত থাকে। কিসের চক্রান্ত কর্নেল স্যার? হালদার মশাই করুণ মুখে প্রশ্নটি করলেন। কর্নেল মিটিমিটি হেসে বললেন, ভূত হোক বা মানুষ হোক, কেউ বা কারা চায় না তুলারাম দণ্ডী ফার্মে রাত্রিবাস করেন। শুধু এটুকুই বোঝা যাচ্ছে আপাতত। জয়ন্ত, যাচ্ছ যাও, কিন্তু সাবধান। জেদ ধরে বললুম, যাচ্ছি। কাকতারুয়াটি বিপজ্জনক ডার্লিং, তবে আরো বিপজ্জনক জিনিস তুলাদণ্ড। হালদার মশাই নোট বইতে তুলা দণ্ড লাল কালিতে বন্দি করে আমার পক্ষ হয়ে বললেন, বুঝাইয়া কন। তুলারাম দণ্ডির সঙ্গে তুলাদণ্ডের যোগ আছে, কারণ খোলভুষি ওজন করে বেচতে হয়। দণ্ডি পদবীর কি ব্যাখ্যা উনি দেন জানি না, তবে দণ্ডি বলতে প্রাচীন যুগে রাজবাড়ির দারোয়ান বোঝাত। কালীগঞ্জে গুপ্ত যুগের প্রাসাদের ধ্বংসাবশেষ আছে শুনেছি। হালদার মশাই শ্বাস প্রশ্বাসের সঙ্গে বলে উঠলেন, গুপ্তধন। সমস্যা হলো, বরাবর দেখে আসছি নয়ড এই যুক্ত বর্ণটি সর্বদা গণ্ডগোলের প্রতীক। গণ্ডগোলেও নয়ড, লক্ষ্য করুন। তারপর দেখুন দণ্ড, মুন্ড, ভাণ্ড, পিণ্ড, চণ্ড, ষণ্ড, লণ্ড, ভণ্ড। যাই হোক, এবার কাকতারুয়ার কথা ভাবুন। দণ্ডের উপর মুন্ড দেখতে পাচ্ছেন। দণ্ড মুন্ড সাংঘাতিক ব্যাপার। তাছাড়া দণ্ডিমশের বেগুন খেতে মুন্ডটি আস্ত মরার খুলি। গোয়েন্দা মশাই খসখস করে নোট করছিলেন, বললেন, একটা কথা জিগানো বাকি কর্নেল স্যার, কাটরার মাঠ, কাটরাটা কি কন্ত? বিরক্ত হয়ে বললুম, সেখানে গিয়েই জানা যাবে। হালদার মশাই আমাকে পাত্তা দিলেন না, বললেন, দণ্ডিবাবু বলছিলেন সেখানে নাকি মোগল পাঠানে খুব কাটাকাটি হয়েছিল, তাই কাটরা। আপনি কি কন? কর্নেল ফের অট্টহাসি হাসলেন। হয়েছিল, তবে কাটরা কথাটা আসলে কাঠরা, মানে রবি শস্য। কোথাও কোথাও কাঠখণ্ডও বলা হয় রবি শস্যকে। বলে আমার দিকে তাকালেন। কাঠরা বলতে কাঠগড়াও বোঝায় জয়ন্ত। না না, কাঠগড়ার ভয় তোমার কিসের? শুধু একটা ব্যাপারে সাবধান করে দিই, কাটরার শ্মশানে নাকি পিশাচ আছে। শুনে একটু ভড়কে গেলুম নিশ্চয়ই। পিশাচ শব্দটা লিখে হালদার মশাই নোট বই বুঝিয়ে তাড়া দিলেন। উঠে পড়া যাক জয়ন্তবাবু, 12টা 5 ট্রেন। বলে সহাস্যে কর্নেলকে ধন্যবাদ দিলেন। অনেক ক্লু দিয়েছেন, থ্যাঙ্কস, 1000 থ্যাঙ্কস কর্নেল স্যার। গুরুজনের চোখে ছেলেপুলের বয়স বাড়ে না, ফলে দণ্ডিবাবুর বর্ণনা অনুসারে তৈরি হালদার মশায়ের নোটবুকের বৃত্তান্ত থেকে ফান্টুর যে মূর্তি বানিয়েছিলুম মিলল না। বরং ওকে দেখলেই কেন যে হাসি পায়। বেঢপ গড়ন বলেই হয়তো কার্টুন চিত্র মনে হয়। গোলগাল, বেঁটে, মুখটি প্রকাণ্ড। তবে এক্ষেত্রে 9 বর্ণটা বিপজ্জনক কদাচ নয়। বড় বড় দাঁত, খোলা হাসি সবসময় মুখে টাঙানো। নিরীহ গোবেচারা বলাই উচিত। পরনে কালো রঙের শর্টস আর নীলচে স্পোর্টস গেঞ্জি, পায়ে গামবুট। ধুলো কাদায় নোংরা, মাথায় আঁটো সাঁটো টুপি। দিন শেষেও আটা দেখে দণ্ডিবাবু ধমক দিলেন, রোদ্দুর আছে? আমাকে আবার বলা হয় ভুল মন। যা, ওই নোংরা মেটো পেন্টুল ফেন্টুল খুলে আয়,
ফান্টু আমাকে বোঝাচ্ছিল কি কৃতকৌশলে উদ্ভিদের কাছে অনেক বেশি আদায় করা যায় এবং সে সত্যিই কৃষিবিজ্ঞানীর কান কাটতে পারে। মামার কথায় জিভ কেটে বিব্রতভাবে পাম্প ঘরের সামনে চৌবাচ্চার দিকে গেল। 15 একর ফার্মের চারিদিকে ঝোপঝাড়, কিছু গাছের জটলা। পূবে পোড়ো শিব মন্দির আর বটগাছ দ্রুত আবছা হয়ে আসছে। হু হু করে বাতাস দিচ্ছে। বেগুন ক্ষেতের এক কোণে খানিকটা দূরে কাকতাড়ুয়াটি কালো হয়ে দাঁড়িয়ে দুলছে আর দুলছে। গা ছমছম করছিল। ফার্ম ঘরের খোলামেলা বারান্দায় পেতের চেয়ারে বসে দণ্ডিবাবু তেরাত্তিরের রহস্যময় ঘটনার বিস্তারিত বিবরণ দিলেন। নতুন কোনো কথা শুনলুম না। হালদার মশাই গঙ্গার ওপারে কালীগঞ্জে দণ্ডিবাবুর বাড়িতে আছেন। নিশুতি রাত্রিরে তার অভিযান শুরু হবে। প্ল্যান মাফিক আমি কলকাতার কাগজের কৃষি বিষয়ক রিপোর্টার। রমজান আর মুকুন্দ কলকাতার কাগজে তাদের ছবি ছাপা হবে শুনে আমাকে খাতিরে চূড়ান্ত করছিল। শেষে মুকুন্দ গঙ্গা পেরিয়ে আমার সরেস রকম সৎকারের জন্য মাছ, মাংস, রসগোল্লা, দই আনতে গেল বাজার থেকে। রমজান চায়ের সঙ্গে দাগড়া দাগড়া বেগুনি আর পটাটো চিপস আনলো। গর্বে হেসে বলল, সবই আমাদের এই মাটির উৎপন্ন স্যার। এই বেগুন বলুন বেগুন, আলু বলুন আলু। দণ্ডিবাবু কৌতুকে বললেন, বললা চায়ের পাতাও ফলিয়েছিস, কাগজে তাও ছাপা হবে। কর্তাবাবুর কথায় রমজান দমল না, বলল, সেও আমাদের ভাগ্নে বাবুর পক্ষে অসাধ্য কিছু নয় বাবুমশাই। দেখবেন কবে চায়ের বাগানই করে বসে আছে। লবঙ্গ, এলাচ, দারুচিনি সবই ফলাতে পেরেছে। চার এমন কি জিনিস। দণ্ডিবাবু চোখ পাকিয়ে বললেন, আলো জেলে দে, খালি বড় বড় কথা, আর রাত্রি এলেই ঘুমিয়ে পড়া। রমজান সুইচ টিপে দরজার ওপরে কার্নিশের নিচে বাল্বটি জ্বেলে দিল। আমার উদ্দেশ্যে বলল, কিছু দরকার হলেই ডাকবেন স্যার। আমি ধা করে এক চক্কর মাঠে ঘুরে আসি। গম পেকেছে, সন্ধ্যার দিকে গমচদ্দের উৎপাত হয়। সে চলে গেলে দণ্ডিবাবু বললেন, আমার এই লোক দুটো, রমজান আর মুকুন্দ, খুব বিশ্বাসী, অনেস্ট। শুধু একটাই দোষ, রাত্রি 10টার পর গাঁজার নেশায় মরা হয়ে পড়ে থাকে। ফান্টু চায়ের গেলাস হাতে এলো। টুপিটা নেই এই যা, পরনে সেই একই রকম পোশাক, শর্টস আর গেঞ্জি, মুখে কার্টুন হাসি টাঙানো। একটা চেয়ার টেনে একটু তফাতে বসে বলল, চান করার সময় একটা কথা মাথায় এলো মামা, বলি কাগজের দাদাকে। দণ্ডিবাবু ভুরু কুঁচকে তাকালেন ভাগ্নের দিকে। ফান্টু বলল, কত রাত্রিরে কাকতারুয়া দুষ্টুমি করেনি, মামা ছিলেন না তাই। আজ রাত্রিরে মামা আছেন, দেখবেন ঠিক গন্ডগোল বাঁধাবে। যত রাগ যেন মামার উপর। দণ্ডিবাবু উড়ুতে ঠেস দিয়ে রাখা দোনলা বন্দুকটি তুলে নিয়ে বললেন, খুলি উড়িয়ে দেব। আমার উপর রাগ? আমি কোন বেটার ছেলের পাকা ধানে মই দিয়েছি? বুঝলেন জয়ন্তবাবু, এ স্রেফ কারো জেলাসি। কেউ বা কারা চায় না আমার ফার্মে 3 কিলো বেগুন ফলুক, এক্সিবিশনে মেডেল পাক। ফান্টু বলল, না মামা, তোমাকে বারবার বলেছি, তুমি কানেই নিচ্ছ না। তাকে থামিয়ে দিয়ে দণ্ডিবাবু বললেন, থাম তো, খালি এক কথা। জিজ্ঞেস করলাম, কিন্তু কথাটা কি? দণ্ডিবাবু ফ্যাচ করে বড়ই বেমানান হাসিটি হাসলেন। আসলে তার রুক্ষ কেঠো চেহারার জন্য সবসময় মুখে তিতকুটে জিনিস গেলার ভাব। হাসলে মনে হয় খ্যাক করে কামড়ে দিলেন। বললেন, ভূত যে সে ভূত নয়, গঙ্গার মরা খেকো পিশাচ। ছেলেটা কাটরার মাঠে থাকতে থাকতে কি একটা হয়ে গেছে যেন। সব সময় উদ্ভুটে কথাবার্তা বলে। কি জানেন, গাছপালা, পাকপাকালি, পোকামাকড় সব কিছুর কথা বুঝতে পারে। পারি তো, সাধু বাবা আমাকে বলে গেছেন, যার প্রাণ আছে সেই কথা বলে। চেষ্টা করলেই বোঝা যায় কি বলছে। বললুম, কিন্তু তুমি ভূত, প্রেত, পিশাচ এসব বিশ্বাস করো কি? করি, দেখেছি যে। কি দেখেছো বলো? দণ্ডিবাবু খাপ্পা হয়ে বললেন, খুব হয়েছে, আর নয়। সাধু বাবা না, এই রমজান আর মুকুন্দ ওর মাথাটি খেয়েছে। জয়ন্তবাবু, দোহাই আপনাকে, ফিরে গিয়ে যেন এইসব উদ্ভুটে কথাবার্তা কাগজে ছাপবেন না। একে তো আপনাদের কাগজের স্থানীয় সংবাদদাতা গঞ্জুবাবু,
জ্যান্ত কাকতারুয়ার ভৌতিক খবর ছাপিয়ে হুলুস্থুল বাঁধিয়ে দিয়েছেন। আরতে অসংখ্য জায়গার লোক এসে আমাকে জেরায় জেরায় জেরবার করে দিচ্ছে। এবার আপনিও যদি ভূত প্রেত পিশাচের খবর ছাপেন, তিষ্ঠনো যাবে না। আমাকে আরতের কারবার ছেড়ে, এই ফার্ম ছেড়ে হিমালয়ে পালাতে হবে। ফান্টু বড় আকারে নিঃশব্দে হেসে বলল, হিমালয়ে গেলে সাধু বাবার দেখা পেয়ে যাবে মামা। যাচ্ছি, বলিস তোর পিশাচ বেটার ছেলেকে। দন্ডিবাবু লড়ে যাচ্ছে, লড়বে। কাকতারুয়া নয়, দুঠেঙে মানুষ, হাতে বন্দুক, খুলি উড়িয়ে দেব। এসব কথার নিশ্চয়ই একটা মানে আছে, আমার বুঝে নেওয়া দরকার। তাই বললুম, দণ্ডিমশাই, পিশাচটি আপনার মতে মানুষ? আমার কথা শেষ করার আগেই দণ্ডিবাবু বললেন, আলবাত মানুষ, নইলে রক্তের ছাপ কেন? বেগুন ক্ষেতের পেছনের কাঁটা তারের বেড়ায় খোঁদল ছিল কেন? বুঝলেন না? প্রকাণ্ড প্রকাণ্ড বেগুন গাছ, ঝাঁকড়া, ইয়া বড় পাতা। বেটার ছেলে করে কি, বেড়ার খোদল দিয়ে গুঁড়ি মেরে বেগুন খেতে ঢোকে, ঢুকে কাকতারুয়ার নিচেটা ওপড়ায়, গুঁড়ি মেরে সেটাকে নাচাতে নাচাতে ক্ষেত ময় ঘোরে আর ভুতুরে সুর ভাঁজে। ওই দেখে আমি ভয় পেয়ে ফার্ম হাউসে রাত্রিবাস ছেড়ে দেব। দিচ্ছি, যাও বা কোনো কোনো রাতে বাড়িতে থাকতুম, আর থাকছি না। দেখি তোমার দৌড়। ব্যাপারটা পরিষ্কার হলো এতক্ষণে, কিন্তু কে সে? দণ্ডিবাবু ফোঁস করে শ্বাস ছেড়ে বললেন, সেটাই তো বোঝা গেল না। তারপর চাপা স্বরে ফের বললেন, সেই জন্যই ডিটেকটিভ এজেন্সিতে যাওয়া, বুঝলেন না? এ তো স্পষ্ট, কেউ বা কারা আপনার ফার্ম হাউসে রাত্রিরে থাকা পছন্দ করছে না। কিন্তু কেন? দণ্ডিবাবু এবার আমার উপর চটলেন। আহা, সেই জন্যই তো ডিটেকটিভ ভাড়া করা। আপনাদের কাগজের লোকেরা খালি প্রশ্ন করতেই জানেন, তলিয়ে বোঝার চেষ্টা করেন না। বলে ফের আগের মতোই বেমানান একটা ফ্যাচ করলেন, অর্থাৎ হাসলেন। সরি, আপনি আমার গেস্ট, কিছু মনে করবেন না। ব্যাপারটা যতই ভাবছি তত প্রেশার বেড়ে যাচ্ছে। আমি মশাই টিয়ার দণ্ডি, এ তল্লাটে বাঘ বলে আমাকে। আর আমাকে ওই বিটকেল কাকতারুয়ার নাচ দেখিয়ে ভরকানোর চেষ্টা বড্ড অপমানজনক ব্যাপার নয়? বলুন আপনি। হ্যাঁ, সত্যি অপমানজনক। তবে আপনি বলেছিলেন জেলাসি। দুঃখিত মুখে, অর্থাৎ আরো তেতো গেলার ভঙ্গিতে দণ্ডিবাবু বললেন, আপাত দৃষ্টে জেলাসি মনে হচ্ছে, এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। দেখি ডিটেকটিভ ভদ্রলোক কেঁচো খুঁড়তে সাপ বের করতে পারেন কি না। ফান্টু আমাদের দুজনের মুখের দিকে তাকিয়ে চুপচাপ কথা শুনছিল। এতক্ষণে বলল, রিপোর্টার দা, কটা বাজে দেখুন তো। ঘড়ি দেখে বললুম, 6:43। আর 17 মিনিট পরে প্রিন্স অ্যালবার্ট ফুটতে শুরু করবে। যাই, কাছে গিয়ে বসে থাকি। ফান্টু উঠে দাঁড়ালে জিজ্ঞেস করলুম, কি ফুল ফান্টু? গোলাপ, দেখবেন তো, আসুন না। দিনে দেখবেন জয়ন্তবাবু। ফান্টু, বসে থাকতে হয়তো তুই থাকবি, খালি বাতিক। রিপোর্টার দা, সকালে কিন্তু ফটো তুলতে হবে, পুরো ফুটতে ভোর হয়ে যাবে। দেখবেন কত বড় গোলাপ। সে চলে গেলে কর্নেলের কথা মনে পড়ল। হায় বৃদ্ধ প্রকৃতিবিদ, না এসে কি হারালেন জানেন না। এই ফান্টু চন্দ্রের মধ্যে যেন কর্নেলের আদল। ছাদের বাগানে কোনো অর্কিডের ফুল ফোটার পথ চেয়ে উনি এমনি করে পাশে বসে রাত কাটান। একটু পরে পূর্ব দিকে গঙ্গার ওপারে বিশাল লাল রঙের জিনিসটি যে চাঁদ, বুঝতে সময় লাগলো। রং বদলে চাঁদটা ছোট হলে মুকুন্দ গান গাইতে গাইতে দুহাতে ব্যাগ নিয়ে ফিরল। রমজান তার সঙ্গে। দণ্ডিবাবু বললেন, নন্দী ভৃঙ্গি। বুঝলেন জয়ন্তবাবু, একজন গেল বাজারে, একজন জমি দেখতে, ফিরবে জোর বেঁধে। যত সব। ওর চটে যাওয়ার কারণ বুঝতে পারলাম না। মুকুন্দ মুচকি হেসে বলল, স্যার, শিব মন্দিরে আমার এক সাধু এসে ধুনি জ্বেলেছে দেখে এলুম, মাথায় পেল্লায় জটা। তাহলে তো এ রাত্রে শিব মন্দিরে তোদের মরা গড়াবে। দুজনেই জিভ কাটল। মুকুন্দ বলল, বাবা ধ্যানে বসেছেন, দেখে মনে হলো ধ্যান ভাঙতে ভোর হয়ে যাবে। তাছাড়া স্যার, ঘরে গেস্ট, রাধা বাড়া ফেলে সাধুসঙ্গ করা কি উচিত?
সে হন্তদন্ত হয়ে কিচেনের দিকে চলে গেল। রমজান পকেট থেকে এক টুকরো ভাঁজ করা কাগজ বের করে চণ্ডীবাবুর হাতে দিল, বলল, গেটের কাছে পড়েছিল। মুকুন্দ বলল ফেলে দে। ফেলে দিলে চলে? যদি বেনামি চিঠি হয়? যা ভুতুরে কাণ্ড চলছে রাত বিরেতে। দণ্ডীমশাই ব্যস্তভাবে পড়ে বললেন, ধুস, পদ্য লিখেছে কেউ, ফান্টুও হতে পারে, কিচ্ছু বলা যায় না। নেচারের মধ্যে থাকলে মনে কত ভাব জাগে মানুষের। ওর হাত থেকে কাগজটা নিয়ে দেখি লাল আঁকা বাঁকা হরফে লেখা আছে, নিঝুম রাতে গাছগাছালির মাথার উপর উঠলে চাঁদ, বেগুন খেতে পাততে যাব শেয়াল ধরার ফিচেল ফাঁদ। বললুম, দণ্ডীবাবু, পদ্যটা হয়তো নিছক পদ্য নয়, কেউ যেন চ্যালেঞ্জ জানিয়েছে। শেয়াল ধরার ফাঁদ পাততে আসবে বেগুন খেতে, এবং ফিচেল কথাটাও কেমন সন্দেহজনক। ঠিক এই সময় কোথায় বিকট শব্দে সত্যিই শেয়াল ডেকে উঠল। আমার বুক ধড়াস করে উঠেছিল। দণ্ডীমশাই ভুরু কুঁচকে বললেন, কাটরার মাঠে এখনো শেয়াল আছে তাহলে? রমজান বলল, কেল্লাবাড়ির জঙ্গলে দু একটা আছে, কখনো সখনো ডাকে শুনেছি। বার কতক হোয়া হোয়া করে ডেকে শেয়ালটা চুপ করে গেল। কেমন একটা ভয় জাগানো অনুভূতি আর গা ছমছম করা ভাব পেয়ে বসলো আমাকে। আবছা জ্যোৎস্নায় নিঝুম পরিবেশের ভেতর ফান্টুর দেখা পিশাচটার সবে ঘুম ভাঙল বুঝি। একটা প্যাঁচা ক্র্যাও ক্র্যাও করে ডাকতে ডাকতে শিব মন্দিরের দিকে চলে গেল। মুকুন্দের ডাকে রমজান চলে এলো। দণ্ডীমশাই আস্তে করে বললেন, চ্যালেঞ্জ নাকি বলছিলেন যেন? হ্যাঁ, পদ্যটা কেমন যেন রহস্যজনক। দণ্ডীমশাই কাগজটা নিয়ে অনেকক্ষণ ধরে মন দিয়ে পড়লেন, তারপর বাঁকা মুখে বললেন, খুলি উড়িয়ে দেব, কিচলেমে করে দেখুক না, ঢের ফাঁদ আমার দেখা আছে। বলে উঠে দাঁড়ালেন, কাঁধে বন্দুক, এক হাতে লম্বা টর্চ। বেগুন ক্ষেতের দিকে আলো ফেলতে ফেলতে এগিয়ে গেলেন। সাহসী মানুষ, সন্দেহ নেই, চ্যালেঞ্জের মোকাবেলা করতেই গেলেন নিশ্চয়ই। একটু পরে কাকতারুয়াটির উপর তার টর্চের আলো পড়লে আঁতকে উঠলুম। পাঞ্জাবি পরে কাকতারুয়ার খুলি মুন্ডুটি দাঁত বের করে আধার চোখে তাকেই যেন হি হি করে হাসছে। দৃষ্টি সরিয়ে নিলুম সঙ্গে সঙ্গে। ফান্টু এসে গেল। রিপোর্টারদা, 3-4 বার মুখ খুলেছে। মামা কোথায়? বললুম, তোমার মামা বেগুন খেতে ঢুকেছেন। ফান্টু জোরালো হেসে বলল, এই রে, কাটায় আটকে ফাঁদে পড়ার মতো অবস্থা হবে সেদিনকার মতো। ধুতি পাঞ্জাবি পরে বেগুন খেতে ঢুকলে কি হয় এখনো শিক্ষা হয়নি মামার। আচ্ছা ফান্টু, তুমি পদ্য লেখো কি? ফান্টু কান পর্যন্ত হাসি টেনে একটু পরে বলল, লিখতে ইচ্ছা করে রিপোর্টারদা, পারি না। বেগুনের সঙ্গে মিল দিতে গেলে সেগুন আনতে হয়, কিন্তু বেগুন আর সেগুনে কত তফাৎ বলুন। হ্যাঁ, তুমি পদ্য লিখেছো কিনা জানতে চাইছি। না, পোষায় না, ততক্ষণে সয়েল টেস্ট করতে মাথা ঘামানো ভালো। ফান্টু ঠিক কর্নেলের মতোই চুল থেকে একটা পোকা বের করে উড়িয়ে দিল, দিয়ে বলল, তবে এই এরিয়ায় পদ্য লিখতে পারে একজনই, কাগজে ছাপাও হয়। কে তিনি? ভান্ডারি মাস্টার মশাই। ফান্টু প্রশংসা করে বলল, আমাদের স্কুলে বাংলা পড়াতেন, রিটায়ার করেছেন গত বছর। বিকেলে গঙ্গার ধারে একলা ঘুরে বেড়ান। মাথায় লম্বা চুল, চিবুকে তেমনি লম্বা এক গোছা ছুচলো দাড়ি। ওকে দেখে আপনি হেসেই সারা হবেন, কিন্তু গুণী মানুষ। এদিক ওদিক তাকিয়ে দেখে ফান্টু চাপা স্বরে ফের বলল, মামা জানতে পারলে বকবেন, কিন্তু লুকিয়ে ফার্মের এটা সেটা দিয়ে আসি। খুব গরিব হয়ে গেছেন ভান্ডারি মশাই। সেদিন একটা বেগুন পেয়ে দেখুন না, একটা পদ্য দিয়েছেন, দারুণ পদ্য। ফান্টু ঘরে ঢুকে পদ্যটা নিয়ে এলো। ভান্ডারিতে নয়ডাও আছে, শুনেই অস্বস্তি লেগেছিল। এবার হাতের লেখা দেখে অস্বস্তিটা বেড়ে গেল এবং রহস্যটা জটিল হয়ে পড়ল। একই ছাঁদের হরফ, তবে নীলচে কালিতে লেখা, কেল্লাবাড়ির দারোয়ানের বংশ, তাই পদবী দণ্ডী, তারই এক মাস্তুতো ভাই চণ্ডী, চোর জোচ্চোর দেশটা করছে ধ্বংস। হস্তে তৌল দণ্ড, পাষণ্ড আর ভণ্ড, বেচছে ভেজাল ভুসি ও খোল সর্ষের, ষণ্ড দুটি আছে বড়ই হর্ষে। ऐसा দিন নেহি রহেগা বাপ, বস্তার ভেতর রাস্তা ঢুঁড়ছে সাপ। পদ্যটা পড়ে বললুম, এর মানে কি বলতো? বস্তার ভেতর রাস্তা ঢুঁড়ছে সাপ, এ কথা কেন লিখেছেন ভান্ডারি মশাই?
পদ্মের আবার মানে হয় নাকি? পদ্ম পদ্ম, কই দিন লুকিয়ে রেখে আসি, মামা দেখলেই হয়েছে। এটা আমার কাছে থাক ফান্টু। রাখবেন? রাখুন, কিন্তু সাবধান রিপোর্টারদা, মামার যেন চোখে না পড়ে। না না, তুমি ভেবো না বলে পদ্মটা ভাঁজ করে জ্যাকেটের ভেতর পকেটে চালান করে দিলুম। শিগগিরই হালদার মশাইকে দেখানো দরকার। মুকুন্দের কথায় টের পেয়েছি শিব মন্দিরের সাধুটি কে। এই সময় বেগুন ক্ষেতের দিক থেকে দণ্ডিবাবুর ডাক শোনা গেল। এই রে, যা ভেবেছিল মামা আটকে গেছেন কাটায়। সে ঘরে ঢুকে একটা কাটারি বের করে নিয়ে দৌড়ে গেল। অবস্থাটা দেখার জন্য এগিয়ে গেলুম। বেগুন ক্ষেতের অনেকটা ভেতরে আবছা জ্যোৎস্নায় একটা কালো মূর্তির বুক থেকে মাথা পর্যন্ত দেখা যাচ্ছে। খুব নড়াচড়া করছেন দণ্ডিমশাই। ফান্টু বুক সমান উঁচু বেগুন গাছের জঙ্গলে দিব্যি ঢুকে পড়ল। চেঁচিয়ে বলল, টর্চ কি হলো মামা? দণ্ডিবাবু চিচি করুণ স্বরে বললেন, কাঁটা ছাড়াতে গিয়ে কোথায় পড়ে গেছে, খুঁজে পাচ্ছি নে। বন্দুক পড়ে যায়নি তো? না না, খালি কথা বাড়ায়। এই যা গেল, নতুন জামা কাপড় ফর্দা ফাই হয়ে গেল। কি কি সাংঘাতিক বেগুন গাছ রে বাবা, যেন জ্যান্ত, নড়লেই খিমচি। ওহ, আমার কাছে টর্চ আছে, কিন্তু দণ্ডিবাবুর দুর্দশা উপভোগ করার চেয়ে এই সুযোগে ঝটপট ভান্ডারী মশাইয়ের পদ্মটা শিব মন্দিরের সাধু বেশি গোয়েন্দার কাছে পৌঁছে দেওয়া জরুরি মনে হলো। ফার্মের মাঝ বরাবর এক চিলতে রাস্তা, দুধারে সুন্দর কেয়ারি করা বেড়া গাছ। গেট খুলে গঙ্গার ধারে ঝোপঝাড়ের ভেতর দিয়ে সাবধানে পায়ের কাছে টর্চের আলো ফেলতে ফেলতে দক্ষিণ পূর্ব কোণে শিব মন্দিরের দিকে চললুম। কানে ভেসে এলো তারপর ধুনির আলোও চোখে পড়ল। তারপরেই আচমকা উল্টে পড়ে গেলুম। হোঁচট খেয়ে পড়িনি, কে বা কারা পেছনে ঝোপের আড়াল থেকে ঝাঁপিয়ে পড়েছিল আমার উপর। টু শব্দটি করার সুযোগ পেলুম না। আমার মুখে টেপ সেঁটে দিল। তারপর আমার হাত দুটো পিঠ মোড়া করে বাঁধতে বাঁধতে কেউ ফিসফিসিয়ে বলল, চুপচাপ না থাকলে শ্বাসনালী কেটে যাবে। কাজেই চুপচাপ থাকতেই হলো। শ্বাসনালিকাটা মরা হয়ে এখানে পড়ে থাকার কোনো মানেই হয় না। কিন্তু তারপর সত্যিই আমাকে মরা হতে হলো, শ্বাসনালিকাটা না হলেও, অর্থাৎ জ্যান্ত মরা। পিটপিট করে তাকিয়ে দেখলুম একটা খাটিয়া এলো। চারটে ছায়ামূর্তি এসে খাটিয়ায় আমাকে তুলে চিৎপাত শুইয়ে দিল। তারপর খাটিয়া কাঁধে তুলে চেঁচিয়ে উঠল, উঁচুতে থাকার দরুন মন্দির চত্বরে ধুনির আলোয় জটাজুরধারী হালদার মশাইকে স্পষ্ট দেখলুম। চোখ বুজে ধ্যানস্থ। মাত্র হাত দশেক পাশ দিয়ে খাটিয়ায় শুয়ে শ্মশান যাত্রার পথে মনে মনে ওর মুন্ডুপাত করলুম। তাকিয়ে তো দেখবেন কি নিয়ে যাওয়া হচ্ছে। বিকট স্বরে হরিধ্বনি কানে যাচ্ছে। একবার অন্তত মুখ তুলে চোখ খোলা উচিত ছিল নাকি? বটতলার পর ফাঁকা মাঠ, এখানে ওখানে ঝোপঝাড়, কিছু গাছ। এতক্ষণে প্রচণ্ড ভয়ে সেটিয়ে গেলুম। রসিকতা বলে মনে হচ্ছে না, আর মরার খাটিয়ায় তোলার সময় যদিও তাই ভেবেছিলুম। এরা নির্ঘাত আমায় চিতায় শুইয়ে আগুন জ্বেলে দেবে। তাই যত হরিধ্বনি দিচ্ছে তত চমকে চমকে উঠছি। হৃৎপিণ্ড তুমুল লাফালাফি করছে। অন্তত ৮ কিলোমিটার পরে খাটিয়া মাটিতে নামলো। চাঁদটা গঙ্গার উপর থেকে ফান্টুর মতো কার্টুন হাসি হাসছে আমার দশা দেখে। এবার ছায়ামূর্তি চতুষ্টয় আমাকে খাটিয়ার সঙ্গে সেঁটে আগাগোড়া বাঁধল। একজন শি শব্দে হেসে ভুতুরে গলায় বলল, চলে ফেলে দে রে, তলিয়ে যাক। অন্যজন বলল, বাজাটা কাঠ থাকলে চিতিয়ে দিতুম। আরেকজন বলল, আর এখানে নয়, দেরি হয়ে যাচ্ছে। ভুতুরে গলাটি সেরকম শি করে হেসে বলল, বিশেষ বাবা এসে ঘর ভরিয়ে খাবে বড়। চল এবার সাধু বাবার একটা ব্যবস্থা করি। একজন হঠাৎ নড়ে উঠল। এই বিশেষ বাবা আসছে। চারজন বিকট স্বরে বলহরি হরিবোল বলতে বলতে প্রায় দৌড়ে পালিয়ে গেল। জায়গাটা যে শ্মশান পোড়া কাঠের গন্ধে অনুমান করতে পারছিল। খাটিয়ার সঙ্গে জড়িয়ে বাঁধায় এখন আমার নড়াচড়ার সাধ্যি নেই। অতি কষ্টে চোখের তারা কোনস্থ করে জ্যোৎস্না ঝিলমিল জল এবং একটা উঁচু ন্যাড়া গাছ দেখতে পাচ্ছিলুম। শিমুল গাছই হবে। সেখান থেকে অলক্ষণে পেঁচার ডাক শোনা গেল। তারপর দূরে
ডেকে উঠল একটা শেয়াল। সেই শেয়ালটাও হতে পারে। শেয়ালের ডাক থামলে শুকনো পাতায় খড় খড় মশ মশ শব্দ শোনা গেল। পিসেজ বাবা বলতে নিশ্চয়ই পিশাচ, যাকে ফান্টু দেখেছে, এবং সেই পিশাচ নরমাংসভোজী হওয়াই সম্ভব। এখন কথা হলো, যে আসছে দুষ্ট চতুষ্টয় তাকে আসতে দেখে পালিয়ে গেল। খড়মড় খসখস শব্দ ক্রমাগত শুনছি। সে আমার দিকে এগিয়ে আসছে, তাও বুঝতে পারছি। পিশাচ বলে যদি সত্যিই কিছু থেকে থাকে, তার জ্যান্ত মাংসে অরুচি হলে তবেই আমার বাঁচার চান্স অন্তত 90%। নইলে তো গেছি। ভেবে ঠিক করলুম গোঁ গোঁ আওয়াজ দিয়ে জানিয়ে দেব আমি মরা নই, জ্যান্ত। খড় খড় খসখস শব্দটা আমার বাঁ দিকে ঝোপের ওধারে এসে থেমে গেল। চোখ কোণস্থ করে ঝোপের ওধারে লম্বা চওড়া পিশাচ বাবার ছায়ামূর্তিও দেখতে পেলুম। অমনি নাকে যথাসাধ্য দম টেনে নিয়ে সেই দম টেপাটা মুখ দিয়ে জোর ও কিংবা গো ধ্বনি সহযোগে ঠেলে দিলুম। ফুটুত করে একটা শব্দ হলো এবং টেপটির একদিক উপড়ে গেল। টের পেয়ে চেঁচিয়ে উঠলুম, পিশাচ বাবা, আমি মরা নই, জ্যান্ত মানুষ। অমনি বিদঘুটে গলায় পিশাচ বাবা বলে উঠল, মানুষের গন্ধ পাও। তারপর ঝোপ থেকে বেরিয়ে ঘাটিয়ার পাশে এসে দাঁড়ালো এবং হা হা করে অট্টহাসি হাসলো। সঙ্গে সঙ্গে মনে হলো অট্টহাসিটা চেনা ঠেকছে। তার চেয়ে আশ্চর্য ব্যাপার, পিশাচ বাবার মুখে সাদা দাড়ি, জ্যোৎস্নায় স্পষ্ট দেখা যাচ্ছে পরনে জ্যাকেট ও পাতলুন, গলা থেকে ঝুলন্ত ক্যামেরা ও বাইনোকুলার, মাথায় টুপি, পিঠে কিডব্যাগ আঁটা, হাতে একটা ছড়িও দেখতে পাচ্ছি। হ্যালোসিনেশন বলে একরকম অসুখ আছে, সেই অসুখে ধরলে মানুষ ভুলভাল দেখে শুনেছি, অথবা মৃত্যুকালীন সুখ স্বপ্ন। অবশ্য যক্ষ রক্ষ ভূত প্রেত পিশাচ নানা রকম রূপ ধরতেও পটু। এই শ্মশানের মানুষ খেকো পিশাচ বাবা আমাকে কামড়ে খাওয়ার সময় যাতে বেশি চেঁচামেচি কান্নাকাটি না করি, সেই জন্যই আমার সুপরিচিত রূপটি ধরেই দেখা দিয়েছে এবং কোন জায়গা থেকে খেতে শুরু করবে তাই নিয়ে চিন্তা ভাবনা করছে। মরিয়া হয়ে চোখ বুজে ফেললুম। তারপর টের পেলুম দড়িগুলো ঢিলে হয়ে যাচ্ছে। পায়ের দড়ি খুলে গেল এবং ছদ্মরূপধারী পিশাচ বাবা আমাকে ঠেলে অন্য পাশে কাত করে হাতের দড়িও খুলে দিল। এমন সুযোগ ছাড়া উচিত নয়। তড়াক করে উঠেই পালানোর চেষ্টা করলুম, কিন্তু পারলুম না। আমার কাঁধে থাবা পড়ল এবং আবার সেই হা হা অট্টহাসি। জল ডার্লিং, এই মুহূর্তে খানিক জল দরকার। চোখে মুখে জলের ঝাপটা দিলে হিলু চাঙ্গা হবে। ওঠো, উঠে পড়ো। কয়েক হাত নিচেই গঙ্গা। বেগরবাই না করে হুকুম তামিল করলুম। তারপর সত্যিই ঘিলু চাঙ্গা হলো এবং রুমাল বের করে মুখ মুছতে মুছতে বললুম, তাহলে স্বপ্ন নয়? নয়, সেটা এখনো বুঝতে না পারলে আরো খানিকটা জলের ঝাপটা দাও। দরকার হবে না, কিন্তু আমাকে উদ্ধারের জন্য আপনি কি মন্ত্র বলে উড়ে এলেন কলকাতার থেকে? মন্ত্র বলে নয় ডার্লিং, 4 চাকার মোটর গাড়িতে, এক্সপ্রেস বাসে। কিন্তু রাত বিরেতে এই শ্মশানে ছুটে আসার কারণ কি? পিশাচ বাবার হুকুমে, তার সঙ্গে আমার ভাব হয়ে গেছে। প্রশ্ন করতে যাচ্ছি, দূরে বিকট চেঁচানি শোনা গেল। কর্নেল আমাকে টানতে টানতে ঝোপের আড়ালে নিয়ে গেলেন, কাঁধ ধরে ঠেলে বসিয়ে দিলেন, কিন্তু নিজে দাঁড়িয়ে রইলেন। ফিসফিসিয়ে বলে উঠলুম, ওরা নির্ঘাত হালদার মশাইকে আমার মতো বেঁধে আনছে। উনি শিব মন্দিরে সাধু সেজে। চুপ, স্পিটি নট। চুপ করে থাকলুম। হরিধ্বনি ক্রমশ এগিয়ে আসছে। সাবধানে উঁকি মেরে দেখলুম একটু দূরে 4 ছায়ামূর্তি কি একটা বয়ে আনছে, তবে খাটিয়া নয়। কাছাকাছি আসা মাত্র কর্নেল বিদঘুটে গলায় একখানা হুঙ্কার ছাড়লেন, কতকটা বাঘের গজরানির মতো। শোনা মাত্র ওরা থমকে দাঁড়ালো। তারপর কাঁধের লম্বাটে জিনিসটা ফেলে দিয়ে পিঠ টান দিল। কর্নেল দৌড়ে গেলেন, আমিও। হ্যাঁ, জটা জুটধারী হালদার মশাই বটে, মুখে টেপ সাটা, আমারই মতো, আগাগোড়া দড়ি জড়ানো গায়ে। আশ্চর্য ব্যাপার, জটা ও দাড়ি খুলে যায়নি এবং কাঁধ থেকে ফেলে দেওয়ায় চোটও খাননি। কর্নেল বাঁধন খুলে দিতেই প্রায় লাফ দিয়ে উঠে 2 ঠ্যাঙে সিধে দাঁড়ালেন এবং জটা দাড়ি নিজেই খুললেন। দেখলুম টেপটি নকল গোফদারির সঙ্গে সেটে থাকায় ওর সুবিধে হয়েছে বেশি, সহজেই খুলে গেল। তার চেয়েও আশ্চর্য ব্যাপার,
আলখাল্লাধারী হালদার মশাই অবাক হলেন না কর্নেলকে দেখে। মুখ দিয়ে যে ধ্বনি বেরোলো তা হলো কর্নেল বললেন, আছাড় খেয়ে ব্যথা লাগেনি তো হালদার মশাই? হ, কি যে কন, সয়েল না স্যান্ড, বালু বালু। বলে খালি পায়ে বুড়ো আঙুলে নরম মাটির অবস্থাটাও বুঝিয়ে দিলেন। কর্নেল বললেন, মুখে জলের ঝাপটা দিয়ে নিন বরং। কেন? আপনার উপর এমন একটা সাংঘাতিক ধকল গেল, মনে হচ্ছে এখনো আপনি ধাতস্থ হতে পারেননি। হ্যাঁ? হালদার মশাই এতক্ষণে চমকালেন। কর্নেল এবং আমার আপাদমস্তক দেখে নিয়ে লম্বা পায়ে জলের ধারে গেলেন। একটু পরে আলখাল্লায় মুখ মুছতে মুছতে ফিরে এসে বললেন, কি আশ্চর্য ঘটনা! কর্নেল স্যার, আপনি এতক্ষণ তাই চেনা চেনা ঠিক ছিল। আপনি কখন এলেন? আর এই শ্মশান মশান জায়গায় কি অবাক! সব কথা পরে হবে, এখানে বেশিক্ষণ থাকা ঠিক নয় হালদার মশাই। যে কোনো সময় পিশাচ বাবার আবির্ভাব ঘটতে পারে। চলুন কেটে পড়া যাক। পিশাচ বাবা? সে আবার কে? ভুলে গেছেন দেখছি, নোট বইতে টুকেছিলেন না? হালদার মশাই চুপ করে গেলেন। জ্যোৎস্না খানিকটা ঝলমলে হয়েছে, কোথাও গম ক্ষেত, কোথাও ধপধপে সাদা ন্যাড়া চষা মাটি, কোথাও ঝোপঝাড় আর গাছের জটলা। মাঠের মধ্যে দূরে বা কাছে বিদ্যুতের আলো দুলদুল করছিল। বাঁ দিকে পশ্চিমে সোজা এগিয়ে সামনে কালো চাপ চাপ উঁচু নিচু পাঁচিলের মতো জিনিসটা দেখিয়ে কর্নেল বললেন, কিল্লা বাড়ির ধ্বংসাবশেষ। জিজ্ঞেস করলুম, ওখানে গিয়ে কি হবে? বরং দন্ডিবাবুর ফার্মে যাই চলুন। কর্নেল আস্তে আস্তে বললেন, এসো তো। তারপর পকেট থেকে টর্চ বের করে জেলে নাড়তে থাকলেন। কেল্লাবাড়ির ধ্বংসস্তূপের দিকে একটা আলো জ্বলে উঠল। আলোটা এদিকে ওদিকে নড়াচড়া করে নিভে গেল। কর্নেলও টর্চ নেবালেন। আলখাল্লাধারী হালদার মশাই বললেন, এক মিনিট, জটা দাড়ি না পড়লে এ পোশাকে বড্ড বিচ্ছিরি দেখাবে। জয়ন্তবাবু, একটু হেল্প করুন, বিটকেল টেপটা ছাড়ানো যাচ্ছে না। টেপটা ছাড়িয়ে দিলুম, কিন্তু কিছু গোপ আটকে থাকলো তাতে। হালদার মশাই সেটা ফেলে দিয়ে কোষে জটা দাড়ি আঁটলেন। তারপর বললেন, হ্যাঁ চলুন, আই এম রেডি অ্যান্ড স্টেডি। পায়ের কাছে আলো ফেলে কর্নেল আগে হাঁটছিলেন। একটু পরে শুকনো খাল অর্থাৎ গড়খাইয়ের সামনে পৌঁছলুম। সাবধানে নেমে গেলুম। নরম দুর্বা ঘাসে গড়খাইটা ভরে আছে। ওপারের ঢালে এক ফালি পায়ে চলা রাস্তা। উঠতে অসুবিধা হলো না। রাস্তার ওপর ঝোপঝাড় ঝুঁকে রয়েছে। সামনে আবার সেই রহস্যময় টর্চের আলো জ্বলে উঠল। কর্নেল সাড়া দিয়ে বললেন, সঙ্গে গেস্ট আছে নন্দবাবু, আগে চা দরকার হবে তো? অবাক কাণ্ড জবাব পদ্মে এলো, খাবেন নেহাত চা? সে আর এমন কি, কুকারে কেটলিটাও চাপিয়ে রেখেছি। গেস্ট পেলে তো ধন্যই, প্রস্তুত সেজন্য। কর্নেল থামিয়ে না দিলে পদ্মটা চলত। তবে মজাটা হলো কর্নেলও পদ্মেই থামলেন। যথেষ্ট যথেষ্ট, খামোখা কেন কষ্ট। একটা লণ্ঠন জ্বালানো হচ্ছিল। জবাব এলো ফের পদ্মেই, এবং সঙ্গে সঙ্গে চাপা খিক হাসি। পদ্য বলা কষ্ট নয়, বদ অভ্যাস। ব্রেনে যদি বসত করেন বেদ অভ্যাস। হ্যাঁ, আমার অনুমান সঠিক। ফান্টুর কাছে শোনা সেই ভান্ডারি মাস্টার মশাই, কিন্তু দেখলে হাসি পাবে বলেছিল, পেল না। একটু রোগা, টিংটিঙে, একটু কুঁজো, প্রচণ্ড লম্বা নাক, চিবুক থেকে অন্তত 8 ইঞ্চি লম্বা গোফের মতো দাড়ি ঝুলছে, আর মাথায় লম্বা সন্ন্যাসী চুল, মুখে অমায়িক হাসি। পরনের পাঞ্জাবি এত লম্বা যে ধুতি ঢেকে ফেলেছে প্রায়। গাছ ও ঝোপঝাড়ের ভেতর কোনো রকমে টিকে থাকা, দরজা জানলার কপাট লোপাট হওয়া, হাঁ হাঁ করা একটা ঘর। ছোট্ট গেরেস্থালি পাতা। ফান্টু বলেনি এখানেই কবি ভান্ডারি মশাইয়ের ডেরা। হয়তো সে জানে না এই ডেরার খবর। ভান্ডারি মশাই সাধু বেশে হালদার মশাইকে দেখে চোখ নাচিয়ে বললেন, হচ্ছে সন্দেহ, সাধু নন, অন্য কেহ। হালদার মশাই নিশ্চয়ই পদ্য বানাতে পারেন না, কারণ তিনি জবাবে তার প্রসিদ্ধ উপহার দিলেন। কর্নেল বললেন, ঠিক ধরেছেন নন্দবাবু, ইনি সেই প্রাইভেট ডিটেকটিভ মিস্টার কে হালদার। তাহলে নমস্কার। বলে কবিবর মিষ্টি হাসলেন। ডিটেকটিভ এনেছে দণ্ডি, খবর পেয়েই চণ্ডী। কালীগঞ্জে প্রেজেন্ট। একটা ইনসিডেন্ট বাদতে পারে শেষটা। হালদার মশাই বলে উঠলেন, কি এই কেসটা?
কবি নন্দ ভাণ্ডারী কেটলিতে ফুটন্ত জলে চা পাতা ফেলে সেটা নামিয়ে রেখে দুধ গরম করতে দিলেন। তারপর তক্তাপোষের তলা থেকে কাপ প্লেট বের করে বাইরে ধুতে গেলেন। হালদার মশাইয়ের প্রশ্নের জবাব দিলেন না। কর্নেল মিটিমিটি হাসছিলেন, বললেন, শেষটার সঙ্গে কেসটা বেশ মিলেছে হালদার মশাই। হালদার মশাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। আমি হাসতে হাসতে বললুম, কেসটা বুঝতে দরকার একটু চেষ্টা। হালদার মশাই একটু চটে গেলেন। ধুর মশাই, খালি পদ্য, এখান থেকে পালাতে পারলে বাঁচি। পদ্য টদ্য আমার আসে না। ওদিকে এতক্ষণে কি হচ্ছে কে জানে। বেগুন খেতে। বাইরে থেকে কবিবর বললেন, বেগুন খেতে রাত বিরেতে নাচতো কাকতারুয়া, চুপি সারে ঝোপে ঝাড়ে বলতো শেয়াল ক্যা হুয়া। দন্ডিবাবু ফন্দি করে যেই আনলো ডিটেকটিভ, চণ্ডীচরণ বুঝলো তখন এবার সে ইনএফেক্টিভ। তারপর ঘরে ঢুকে দুধের পাত্র নামিয়ে কুকার নেবালেন। চা তৈরি করতে করতে ফের ভাণ্ডারী মশাই আপন মনে আসতে বললেন, হচ্ছে ভয়, কি হয় কি হয়। ছেলেটা যে বোকা, জিনিয়াস এক রোখা। ওরে পোড়ামুখো, তোর হাতেই হুকো, খেয়ে যাচ্ছে ভূত। হালদার মশাই চটেই ছিলেন, বললেন, কি অদ্ভুত। কর্নেল তারিফ করার ভঙ্গিতে বললেন, আসছে হালদার মশাই, আসছে। হালদার মশাই চমকে উঠে বললেন, কি কি? পদ্য। আমি ফোড়ন না কেটে পারলুম না, এবং ছন্দ। হালদার মশাই গুম হয়ে বসে রইলেন। মনে হলো যা ঘটছে সেটা তলিয়ে বোঝবার চেষ্টা করছেন। কবি নন্দ ভাণ্ডারীর মুখেও সেই আমোদে ভাবটা নেই। হাতে হাতে চা এগিয়ে দিলেন। প্রচণ্ড একটা ধকলের পর গরম চা আমাকে চাঙ্গা করতে থাকলো। হালদার মশাইকেও বটে, কারণ তার সন্ন্যাসী মুখে প্রশান্তি ফুটতে শুরু করলো। ভাণ্ডারী মশাই চা শেষ করে বললেন, অনারেবল গেস্ট, নাও টেক রেস্ট। ওয়ান থিং টু ক্লিয়ার, ইফ ইউ হিয়ার দ্য জ্যাকেল হাউলস, সামথিং ইজ ফাউল। তক্তপোষের তলা থেকে তিনি একটি পুঁটুলি বের করলেন। তারপর সেটা বগলদাবা করে কর্নেলের দিকে চোখ নাচিয়ে মুচকি হেসে বেরিয়ে গেলেন। দেখলুম হালদার মশাই কর্নেলের দিকে তাকিয়ে আছেন। কর্নেল লণ্ঠনের দম কমিয়ে দিলেন, বললেন, কি বুঝলেন বলুন হালদার মশাই। প্রচুর প্রচুর রহস্য। হ্যাঁ, রহস্য প্রচুরই। আপনাকে বলেছিলুম নয়ডয় বর্ণটি যেখানে, সেখানেই গন্ডগোল। কবি নন্দলাল ভাণ্ডারীকেও দেখলেন, নয়ডা বর্ণটি তার নামেও আছে। কাজেই কিছু গন্ডগোল তারও আছে, তবে সেটা মাথায়। আমি বললুম, কিন্তু আপনার সঙ্গে এর পরিচয় হলো কিভাবে? কর্নেল একটু হাসলেন। গত 1 মাস যাবৎ নন্দবাবু আমাকে পদ্যে চিঠি লিখে আসছেন। পাগলের পাগলামি ভেবে গ্রাহ্য করিনি। তারপর কাগজে সত্যি ভুতুরে কাকতারুয়ার খবর বেরোলো। আর সকালে হালদার মশাই আর তুমি গেলে। হালদার মশাইয়ের কাছে দন্ডিবাবুর আসার খবর পেলুম। তখন নন্দলাল বাবুর পদ্যগুলোকে গুরুত্ব দিতেই হলো। উনি লিখেছিলেন, ভাঙা কেল্লা বাড়ি, আমার ইদানিংকার আস্তানা, মুখে দাড়ি দুজনকারী, সেটাই চেনার রাস্তা না। অতএব পরস্পর চেনাচেনির অসুবিধা হয়নি। কিন্তু শ্মশানে গিয়েছিলেন কেন? হরিধ্বনি শুনেই নন্দবাবু আমাকে শ্মশানে যেতে পরামর্শ দিয়েছিলেন। উনি ভেবেছিলেন দন্ডিবাবুকে কিডন্যাপ করা হচ্ছে। তো হন্তদন্ত হয়ে গেলুম। আমাকে দেখে পিশাচ বাবা ভেবে লোকগুলো খাটিয়া ফেলে পালিয়ে গেল। তখন ভাবিনি তোমাকে ওরা ধরে এনেছে। তোমার কান্নাকাটি শুনে তবে বুঝলুম। মোটেও কান্নাকাটি নয়, প্রতিবাদ করলুম। আমি যে জ্যান্ত মানুষ সেটাই জানাতে চাইছিলুম। হালদার মশাই প্রচন্ডভাবে খিকি খিকি করলেন এতক্ষণে। তারপর বললেন, খাইছে আর কি। বললুম, কিন্তু পিশাচ বাবার ব্যাপারটা কি? ফান্টুও বলছিল তাকে দেখেছে। কাটরার মাঠে নরমাংসভোজী পিশাচ বাবার থান, তোমাকে বলেছিলুম, মনে নেই? শুনলুম দন্ডিবাবু আর চণ্ডীবাবু দুজনের দিকেই নাকি তার নজর। হালদার মশাই বললেন, জিনিয়াস ছেলেটার হাতে ভূতের হুকো খাওয়ার কথা বললেন পোয়েট মশাই। বড়ই রহস্যজনক। কর্নেল স্যার কি কিছু ক্লু পেলেন? কিসের? কর্নেল আনমনে জবাব দিলেন, কারণ তিনি যেন কিছু শোনার চেষ্টা করছিলেন। হালদার মশাই বললেন, হুকোর। কর্নেল কি বলতে যাচ্ছেন, এই সময় শেয়ালের ডাক শোনা গেল। অমনি উঠে দাঁড়ালেন। ইফ দ্য জ্যাকেল হাউলস, সামথিং ইজ ফাউল বলে বেরিয়ে গেলেন। প্রায় দৌড়েই গেলেন বলা উচিত। হালদার মশাই বলে উঠলেন,
খাইছে পৈদ্য, বুঝলেন না? পৈট্টি কর্নেল স্যার রে খাইছে। উইকারের মতো একটা আঙ্গুল উঁচিয়ে ধরলেন গোয়েন্দাবর। তারপর গেরুয়া আলখাল্লার ভেতর থেকে নস্যির কৌটো বের করে নস্যি নিলেন। শেয়ালটা থেমে গেল হঠাৎ। তার একটু পরে বন্দুকের গুলির শব্দ ভেসে এলো দূর থেকে। পরপর দুবার হালদার মশাই উত্তেজিতভাবে উঠে দাঁড়ালেন। এখানে বসে থাকার মানে হয় না আর। চলুন জয়ন্তবাবু, কি ঘটছে দেখে আসি বলে আমাকে টেনে উঠালেন। সেই গড়খাই পেরিয়ে মাঠে পৌঁছানোর পর শ্মশানের দিক থেকে হরিধ্বনির শব্দ ভেসে এলো। অমনি হালদার মশাই দম আটকানো গলায় বললেন, আবার কারে বাঁধলো? বলে আচমকা টাট্টু ঘোড়ার মতো গমক্ষেত ভেঙে উধাও হয়ে গেলেন। ভ্যাবা ছ্যাঁকা খেয়ে দাঁড়িয়ে রইলুম। তারপর গা ছমছম করতে থাকলো। জ্যোৎস্নার রাতে কাটরার মাঠে একা পড়ে গিয়ে এখন প্রতি মুহূর্তে ভয়। সেই নরমাংস ভোজি পিশাচ বাবারই। কে জানে সামনে বা পেছনে কোনো গর্ত থেকে বা ঝোপঝাড় ফুঁড়ে আবির্ভূত হলেই গেছি। দণ্ডিবাবুর ফার্মটা কোন দিকে ঠাহর করার চেষ্টা করলুম। বাঁ দিকে একটু দূরে বিদ্যুতের আলো জুলজুল করছে। ওইটাই হবে। মুড়িয়া হয়ে সেদিকে নাক বরাবর হাঁটতে থাকলুম। ফার্ম হাউস এলাকা একেবারে শুনশান নিশুতি। বেগুন খেতে কালো হয়ে কাকতারুয়াটি দাঁড়িয়ে আছে। মরার খুলি এমনিতেই দেখতে বিটকেল, তার উপর সময়টা এরকম। শেয়ালের ডাক শুনে কর্নেলের দৌড় এবং শ্মশানের হরিধ্বনি শুনে ডিটেকটিভ ভদ্রলোকের নিমেষে অন্তর্ধান। ওদিকে নরমাংস ভোজি পিশাচ বাবার ব্যাপারটাও কম সাংঘাতিক নয়। কাজে কাকতারুয়াটির দিকে এখন না তাকানো উচিত। খোলা বারান্দায় ফান্টু দাঁড়িয়ে এক ভদ্রলোকের সঙ্গে গল্প করছিল। তার হাতে দোনলা বন্দুক। সেই বন্দুকটাই হবে, কিন্তু ইনি তো দণ্ডিবাবু নন। তার বিপরীত, নাদুস নুদুস বেটে, মুখের ভাব অমায়িক। প্রথমে ফান্টুই আমাকে দেখতে পেল। সে চেঁচিয়ে উঠল, রিপোর্টার দা, কোথায় গিয়েছিলেন হঠাৎ? আমি তো আপনার জন্য ভেবে ভেবেই সারা। শেষে বড় মামা খুঁজতে গেলেন আপনাকে। বেটে ভদ্রলোক একটু চমকে গিয়েছিলেন, তারপর মিঠে হাসলেন। আসুন আসুন, এতক্ষণ ফান্টু আপনার কথাই বলছিল। কাগজে ওর ছবি বেরোবে শুনে খুব ভালো লাগলো। ফান্টু বলল, আপনি পিশাচ বাবার পাল্লায় পড়েননি তো রিপোর্টার দা? না, বলে বেতের চেয়ারে বসে পড়লুম। বেজায় ক্লান্ত, শুতে পেলে বাঁচি এমন অবস্থা। শরীরের গিটে গিটে ব্যথা। যা বাঁধা বেঁধেছিল ব্যাটার ছেলেরা, মাথাও ঝিমঝিম করছে রহস্যের চোটে। ভদ্রলোক নিজের পরিচয় দিলেন। আমার নাম চণ্ডীচরণ খাঁড়া। তুলোদা আমার মাস্তুতো দাদা। আর বলবেন না স্যার, ভুসির বস্তায় মরার খুলি ঢুকিয়ে দিয়েছিল কেউ। নেহাতি রসিকতা, কিন্তু তুলোদার আবার সপ্তাহে বড্ড বাড়াবাড়ি। বেগুন ক্ষেতের কাকতারুয়ার মাথায় সেটি বসিয়ে দিয়ে কেলেঙ্কারি বাঁধিয়েছেন। খবর পেয়ে ছুটে এলুম, হচ্ছেটা কি হাতে নাতে দেখে তারপর ব্যবস্থা। তোমাকে দেখে কিন্তু আর নড়ছে না, দেখেছো ছোট মামা? নড়ুক না, তুলোদার চেয়ে আমার হাতের টিপ কেমন দেখিয়ে ছাড়বো। কিন্তু বন্দুকে তো আর কার্টিজ নেই ছোট মামা। বড় মামা দুটোই ফায়ার করে ফেলেছে। চণ্ডীবাবু বন্দুক মোচড় দিয়ে খালি কার্তুজ দুটো বের করে দেখে ফেলে দিলেন। হাসতে হাসতে বললেন, তুলোদার একটুতেই বাড়াবাড়ি। ফান্টু খুব হাসতে লাগলো। উড়ো পদ্ম পেয়ে শিয়াল ধরার ফাঁদ খুঁজতে জামা কাপড় ফর্দাফাই হয়ে গেল বড় মামার। বের করে আনতে সে এক ঝামেলা। মিরাজ খাপ্পা হয়েই ছিল, আরও খাপ্পা করে দিল। কে? আবার কি, কাকতারুয়া। নড়াচড়া করছিল নাকি? তুমি শুনলে কি এতক্ষণ? পরপর দুটো ফায়ার করেও বড় মামার রাগ পড়তে চায় না। মুকুন্দ দা আর রঞ্জাম দা এসে সে অনেক করে বোঝালো। তারপর মাথা ঠান্ডা হলো। তারপরেই রিপোর্টারদার কথা বললো। তখন বড় মামা রিপোর্টারদাকে খুঁজতে বেরোলো টর্চ নিয়ে। হ্যাঁ রে ফান্টু, তুলোদা পিশাচ বাবার পাল্লায় পড়েনি তো? ফান্টু একটু ভেবে বলল, একটা কথা মাথায় আসছে ছোট মামা। কি কথা বলতো? বড় মামাকে পিশাচ বাবা কিছু বলবে না। কেন জানো? আজকে সন্ধ্যা থেকে শ্মশানে 3টে মরা গেল। গেল বটে, হরিধ্বনি দিচ্ছিল। পিশাচ বাবা এখন ওই 3টে মরা খেতেই ব্যস্ত। পেট ফুলে ঢোল হবে। ঠিক বলেছিস। বলে চণ্ডীবাবু আমার দিকে ঘুরলেন। 10:15 বাজে প্রায়। স্যারকেও খুব টায়ার্ড দেখাচ্ছে। হাঁটু, ওর খাওয়ার ব্যবস্থা কর। তোদের নন্দীর ভৃঙ্গির সারা নেই, দেখ গাঁজা টেনে পড়ে আছে নাকি। ফান্টু চলে গেল কিচেনের দিকে।
চণ্ডীবাবু গুলিশূন্য বন্দুকটা কাঁধে নিয়ে পকেট থেকে ছোট্ট টর্চ বের করে বললেন, খেয়ে দে শুয়ে পড়ুন স্যার, আমি তুলোদাকে খুঁজে নিয়ে আসি, মাঠে তুলকালাম করে বেড়াচ্ছে হয়তো। চণ্ডীবাবু চলে গেলেন গেটের দিকে। একটু পরে ফান্টু ফিরে এসে বলল, রিপোর্টার দা, ওরা নেই, না মুকুন্দ দা না রমজান দা। সে একটু রাগ করেছে বোঝা যাচ্ছিল। ফের বলল, বড় মামা আসুক, এবার সব বলে দেব। কি বলে দেবে ফান্টু? ফান্টু প্যাঁচার মতো মুখ করে বলল, ওরা রোজ রাত্রে চুপি চুপি কোথায় যায় আমাকে বলতে বারণ করেছিল, তাই আমি বলিনি মামাকে। এবার দেখছি বলতেই হবে। একটু অবাক হয়ে বললুম, তাহলে ওরা সত্যিই গাঁজা খেয়ে মরার মতো ঘুমিয়ে থাকে না বলছো? হ্যাঁ। বলে ফান্টু হাই তুলল। চলুন রিপোর্টার দা, আমরা খেয়ে নি। তোমার মামারা ফিরে আসুন, একসঙ্গে খাবো বরং। ফান্টু হঠাৎ হাসলো। তাহলে চলুন রিপোর্টার দা, প্রিন্স আলবার্টকে দেখে আসি। একা যেতে ভয় করছে। আজ রাত্রে বড্ড বেশি শিয়াল লাগছে। শিয়াল ডাকলেই বুঝতে পারি পিশাচ বাবা বেরিয়েছে। ফার্ম হাউসের পাশ দিয়ে এক ফালি পায়ে চলা রাস্তা। কয়েক পা এগিয়ে সে থমকে দাঁড়ালো। বললুম, কি হলো? ফান্টু বলল, টর্চ? আমার টর্চটা বড় মামা নিয়ে গেছেন। আপনার কাছে টর্চ নেই? ছিল, বলতে গিয়ে সামলে নিলুম, কারণ তাহলে ওকে সব কথা খুলে বলতে হয়। বলার মুড নেই, তাই বললুম, নেই। নার্সারির ওখানে একটা চালা ঘর আছে, আলোটা জ্বেলে দেব। চলুন, একটু দূরে অবশ্যই, তাহলেও দেখা যাবে। বলে ফান্টু হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলো। ওর সঙ্গ ধরতে বার কতক পা হড়কে আছাড় খাওয়ার উপক্রম। তারপর সামনের দিকে গম ক্ষেত পড়ল। আঁকা বাঁকা আলপথে অনেকটা যাওয়ার পর ফান্টু বলল, নার্সারি এরিয়ায় এসে গেছি রিপোর্টার দা। এই দেখুন কত রকমের ক্যাকটাস, পাতাবাহার আর ঝাউ গাছ লাগিয়েছি। এখানে গোলাপ বাগান, 5 রকমের গোলাপ আছে। প্রিন্স আলবার্ট। ফান্টু থেমে গেল। খানিকটা দূরে হঠাৎ আলো জ্বলল, বিদ্যুতের আলো। সেই আলোয় দেখলুম চণ্ডীবাবু একটা চালা ঘরের ভেতর দাঁড়িয়ে মুকুন্দ ও রমজানের সঙ্গে কথা বলছেন। ফান্টু খুব অবাক হয়ে বলল, ছোট মামা ওখানে কি করছেন? সে দৌড়তে যাচ্ছিল, টেনে ধরে আটকে দিলুম। বললুম, চুপ, বরং দুজনে আড়ালে গিয়ে ব্যাপারটা বুঝে নেই, চলো। ফান্টুর মনে ধরল কথাটা। ঝাউ, ক্যাকটাস, পাতাবাহারের ঝোপঝাড়ের আড়ালে গুড়ি মেরে এগিয়ে কাছাকাছি এক জায়গায় বসে পড়লুম। হাত বিশেক দূরে চালাঘরটা। সব কিছুই দেখা ও শোনা যাচ্ছে। চণ্ডীবাবু দুটো ছোট্ট প্লাস্টিকের থলে পাঞ্জাবির 2 পকেটে ঢুকিয়ে বললেন, বন্দুকটা তুলোদার ঘরে রেখে দিয়ে যাও। আর এই নাও, 5 টাকা করে বাড়িয়েই দিলুম। রমজান ও মুকুন্দ টাকাগুলো পকেটে ঢোকালো। তারপর মুকুন্দ ফিক করে হেসে বলল, পিশাচ বাবা এতক্ষণে দণ্ডি স্যারের হাড় চুষছে। খুব রাগী লোকের হাড়ে টক ঝালটা বড্ড বেশি থাকে। চণ্ডীবাবু ভুঁড়ি নাচিয়ে হাসলেন। রমজান বলল, কাগজের বাবুটিকে আমার কেমন সন্দেহ হয় বাবুমশাই। চণ্ডীবাবু বললেন, ঠিক বলেছ হে, শ্মশান থেকে দিব্যি ফেরত এলো দেখে আমি তো তাজ্জব। পিশাচ বাবা ওকে খেলো না কেন? তাছাড়া বাঁধন খুলে পালিয়ে এলো কি করে? মুকুন্দ বলল, আপনার লোকগুলো কোনো কমের নয়, বরাবর দেখে আসছি। সবটাতেই বড্ড তাড়াহুড়ো করে। কাকতারুয়া নাচাতে গিয়ে গুলি খেয়ে রক্তারক্তি হলো। দুষ, রক্ত নয়, কুমকুমের ছোপ। ওদিন দোল পূর্ণিমা ছিল না, হোলির কুমকুম পটকা। বেন্দাটা অতি চালাক। কে ওকে বলেছিল কাকতারুয়ার গলায় কুমকুম পটকা বাঁধতে? জানা কথা, তুলোদা আগের রাত্রির মতো মুন্ডু তাক করেই গুলি ছুড়বে। হ্যাঁ দারাম। মুকুন্দ ও রমজান বেজায় হাসতে লাগলো। মুকুন্দ বলল, তাই বলুন, পটকা ফেটে রং বেরং। রং বেরং করতে গিয়ে আমাকেও বিপদে ফেলেছিল আর কি। তুলোদার তো হাড়ে হাড়ে বুদ্ধি। কলকাতা থেকে গোয়েন্দা এনে যাকে আলো নেবাও। আর শোনো, গোয়েন্দা বাবু তো পিশাচ বাবার পেটে গেছে। কাগজের বাবুটিকেও ফের শ্মশানে পাঠাবার ব্যবস্থা করো। বেন্দার দল তোমাদের হেল্প করবে। রমজান বলল, এক কাজ করা যাক, কাগজবাবুর খাবারে আফিমের রস মিশিয়ে দিলে ব্যাস মরার মতো ঘুমিয়ে পড়বে। তখন ওকে চ্যাংডোলা করে শ্মশানে রেখে আসা যাবে। মুকুন্দ সায় দিয়ে বলল, পিশাচ বাবার শেষ রাত্রিরে নিশ্চয়ই খিদে পাবে, তখন ওকে খাবে। কথাগুলো শুনে শিউরে উঠেছিলুম।
ফান্টু আমাকে চিমটি কাটলে ফিসফিসিয়ে বললুম, চুপ। আলো নিভে গেল। তারপর কাছেই কোথাও শেয়ালের ডাক শোনা গেল। চণ্ডীবাবু চালাঘর থেকে নেমে জ্যোৎস্নায় দাঁড়ালেন, বললেন, ফার্মের জমি তুলোদা ফান্টুর নামে উইল করে রেখেছে। ফান্টু তো আমারও ভাগ্নে, আশা করি বেগড়বাই করবে না। মুকুন্দ বলল, না না, ফান্টু তো জানেই না কিসের চাষ করছে। চণ্ডী স্যার বীজ এনে দিতেই সয়েল টেস্ট করে কত রকমের সার দিয়ে ফুলে ফুলে 6 লাভ করে দিয়েছে। মাথা আছে বটে। চণ্ডীবাবুর বন্দুক রমজানের কাঁধে, সে আর মুকুন্দ আমাদের দিকে। চণ্ডীবাবু উল্টো দিকে সবে কয়েক পা হেঁটেছেন, অমনি কোথাও একটা অমানসিক গর্জন শোনা গেল, কতকটা এইরকম। তারপর চণ্ডীবাবুর সামনাসামনি ঝোপ ফুঁড়ে একটা কালো মূর্তি বেরোল। চণ্ডীবাবু টর্চ জেলেই বাবারে বলে আর্তনাদ করে উঠলেন। টর্চটা বোধ করি আতঙ্কের চোটে হাত থেকে পড়ে নিভে গেল। কিন্তু ওই এক পলকের আলোয় দেখতে পেলুম 2 ঠেঙে কালো গরিলার মতো একটি প্রাণীকে। ভয়ঙ্কর মুখ থেকে সাদা 2 কষ দাঁত বেরিয়ে আছে, 2 হাতে বড় বড় নখ। ফান্টু আমাকে জড়িয়ে ধরে বিড়বিড় করলো, পিশাচ বাবা, পিশাচ বাবা। রমজান ও মুকুন্দের এক গলায় আর্তনাদ শুনল। তারপর তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়েই পালিয়ে গেল। চণ্ডীবাবু পালাতে যাচ্ছেন, এমন সময় চালাঘরের পেছন থেকে কেউ এসে তাকে জাপটে ধরল। জ্যোৎস্নায় আবছা যেটুকু দেখতে পাচ্ছি তাতে কিছু বোঝা যাচ্ছে না, ধস্তাধস্তি বেঁধেছে মনে হচ্ছে। তারপরেই কি আশ্চর্য, কর্নেলের গলা শুনতে পেলুম। হালদার মশাই, চালাঘরের আলোটা জ্বেলে দিন শিগগির। আলো জ্বলল। কর্নেলকে দেখলুম সবে ধরাশায়ী দশা থেকে উঠে দাঁড়াচ্ছেন। টুপিটা পড়ে গেছে, টাক ঝকমক করছে। চণ্ডীবাবু অদৃশ্য, হাত ফসকে পালিয়ে গেছেন বোঝা গেল। পিশাচ বাবা দাঁড়িয়ে আছে। আলখাল্লা ও জটাজুটধারী হালদার মশাই চালাঘর থেকে নেমে খি খি করলেন। পিশাচ বাবার ভয়ঙ্কর মুখ থেকে মানুষের ভাষায় পদ্য বেরোলো, সঙ্গে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস। গঙ্গায় দিল দণ্ডি ঝম্প, চণ্ডীও দিল লম্বা লম্ফ। পদ্য শুনেই ফান্টু লাফিয়ে উঠল এবং মাস্টার মশাই বলে চিক্কুর ছেড়ে দৌড়ে গেল। আমিও গেলুম। ভয়ঙ্কর মুখোশ এবং কালো কাপড়ে তৈরি মানুষাকৃতি খোলসের টিপ বোতাম পুটপুট করে খুলে খোলস ছেড়ে বেরিয়ে পড়লেন কবি নন্দলাল ভান্ডারী। সহসে ফান্টুকে বললেন, ওরে বাবা ফান্টুস, একটুকু চাই হুঁশ, বললেও ইঙ্গিতে পারিস নে বুঝে নিতে। মামা এনে দিল বীজ, যত্ন করে চষেছিস। জানিস এইগুলো কি? ওপিয়াম পপি রে। বলে পায়ের কাছ থেকে একটা ফুল ছিঁড়ে ফেললেন। ফান্টু বলল, এগুলো তো ফুল মাস্টার মশাই, পপি ফুল। কবি ভান্ডারী মশাই চটে গেলেন। এই দেখো ছেলেটা, কি যে ভেলভেলেটা, বোঝালেও বোঝে ভুল, বলে কিনা পপি ফুল। ফান্টু অবাক হয়ে বলল, তাহলে কি এগুলো? ভান্ডারী মশাই বললেন, শোন তবে আগাগোড়া, সব সাপ নয় ঢোড়া, কোনোটার থাকে বিষ। এইবার বুঝেছিস? এই পপি ডেঞ্জারাস, আফিং এরই নির্যাস। ফান্টু একটু গুম হয়ে থাকার পর বলল, বুঝেছি। তাই মুকুন্দদা রমজানদা গাছগুলোর ডগা চিরে রাখতো, রস বেরিয়ে আঠার মতো জমে থাকতো। ওরা চুপি চুপি রাত্রিরে এসে সেগুলো খুলে নিয়ে প্লাস্টিকের ব্যাগে ভরতো। আমাকে বলতো মামাকে যেন না বলি। আমি অত কি জানি বলুন তো? ভান্ডারী মশাই তার পৈশাচিক ছদ্মবেশ গুটিয়ে পুটুলি বানালেন এবং সেটি বগল দাবা করে বললেন, ওরে সোনা গুড বয়, করে ফেল ডেস্ট্রয়। বিলম্ব নয় বাপ, হাতে দেবে হ্যান্ডকাপ। আবগারি দারোগা, তব তেরা ক্যা হোগা? ব্রিং সাম গুড বিষ, অভি করে দে ফিনিশ। এখনই বিষ স্প্রে করে দিচ্ছি। কর্নেল বললেন, আসুন নন্দবাবু, ফান্টু ওপিয়াম পপি জ্বালিয়ে দিক। আমরা ফার্ম হাউসে গিয়ে দেখি দণ্ডীবাবু সাঁতার কেটে ফিরতে পারলেন নাকি। ভান্ডারী মশাই হাই তুলে বললেন, রাত নিঝুম, পাচ্ছে ঘুম, উঠছে হাই, ডেরায় যাই। তারপর শটান ঘুরে হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলেন। জ্যোৎস্নায় তার ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। একটু পরে শেয়ালের ডাক শোনা গেল সেদিকে। অদ্ভুত মানুষ। হালদার মশাই ততক্ষণে চালা ঘরে গিয়ে ছদ্মবেশ ছেড়েছেন এবং সেটি তিনিও পুটুলি বানিয়ে বগলদাবা করে বেরোলেন।
প্যান্ট হাঁটু পর্যন্ত গোটানো ছিল। বোঝা গেল আলখাল্লার ভেতর প্যান্ট শার্ট পরেই ছিলেন। অবশ্য পা দুটো খালি। বললেন, কি কাণ্ড! বৈদ্যের লগে পিশাচ আর শ্রীগালের সম্পর্ক আছে শুনি নাই, একেরে শ্রীগালের ডাক। বললুম, উনি শেয়াল ডাকতে পারেন নাকি? ওই তো ডাকছেন, শুনছেন না? কর্নেল বললেন, আমার টর্চটা খুঁজে বার করতে হবে, দন্ডিবাবুর বন্দুকটাও। খোঁজাখুঁজি করতে করতে ফান্টু এসে পড়ল, হাতে স্প্রে। হাসতে হাসতে বলল, ওদিকে এক কাণ্ড, বড় মামা এসে গেছেন, কম্বল মুড়ি দিয়ে বসে আছেন। বললেন গঙ্গা স্নান করে এলুম। আমি তো জানি পিশাচ বাবার ভয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন, বলতে গেলে তো রেগে যাবেন, তাই সে কথা বললুম না। তবে পপি ফুলের ব্যাপারটা আজ যা যা হয়েছে এখানে সব বলেছি, শুনে মামা হতভম্ব। বললুম, তোমার মামা জানেন না এগুলো আফিং গাছ? না, বড় মামাকে তো চণ্ডী মামা মানে ছোট মামা ফুলের বীজ বলে কোথার থেকে এনে দিয়েছিলেন। বড় মামা তো আপনাদের জন্য ওয়েট করছেন, শিগগিরই যান, মামার অবস্থা শোচনীয়। কম্বল মুড়ি দিয়ে বসে থাকলে কি হবে, রাত্রিরে গঙ্গার জল যা ঠান্ডা। কর্নেল টর্চ খুঁজে পেলেন, তারপর বন্দুকটাও পাওয়া গেল। হালদার মশাই বন্দুক কাঁধে এবং পুটুলি বগল দেওয়া করে মার্চের ভঙ্গিতে পা বাড়ালেন। কর্নেল হাঁটতে হাঁটতে বললেন, কাটায় কাটায় রাত 12টা, বেগুন ভাজা আর পরোটা কিংবা লুচি অর্ধ ডজন, ইচ্ছে হয় কড়ি ভোজন, দিচ্ছে কেডা রাত 12টায়। হালদার মশাই খি খি সহযোগে বললেন, খাইছে, পদ্যে পাইছে। বললুম, আপনাকেও হালদার মশাই পদ্যে পেয়েছে, সাবধান। হালদার মশাই সম্ভবত সাবধানতা বশেই চুপ করে গেলেন। পদ্যের সঙ্গে পিশাচ ও শেয়ালের সম্পর্ক আবিষ্কার করেছেন উনি। পিশাচ যদি বা সাজতে পারেন, শেয়ালের ডাক ডাকতে পারবেন কিনা সন্দেহ আছে। দন্ডিবাবু ঘরের ভেতর তক্তপোষের বিছানায় সত্যিই কম্বল মুড়ি দিয়ে বসেছিলেন। আমাদের দেখে করুণ মুখে বললেন, আসুন আসুন, ফান্টুর মুখে সবই শুনলুম, শুনে আমার আক্কেল কুরুম হয়ে গেছে। ওই চণ্ডী পাষণ্ড ষণ্ড ভণ্ড আমার মাস্তুতো ভাই আমাকে ফাঁসানোর কি ষড়যন্ত্র করেছিল দেখুন। তারপর লোকে বলতো চোরে চোরে মাস্তুতো ভাই। উহ, কি সাংঘাতিক ঘটনা! দেখলুম বারান্দার বেতের চেয়ারগুলো ঘরে ঢোকানো হয়েছে, এবং তা আমাদেরই খাতির করে বসতে দেওয়ার জন্য তো বটেই। আমি বসলুম। হালদার মশাই বললেন, দন্ডিবাবু, কর্নেল স্যারের সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি কি আশ্চর্য, শ্মশানে ইনি আমার বাঁধন খুলে দিলেন মনে পড়ছে। দাড়ি দেখেই চিনতে পারছি। নমস্কার স্যার, নমস্কার। বুঝতেই পারছেন ওই অবস্থায় শত্রু মিত্র চেনা কঠিন। আমি ভাবলুম পিশাচ বাবার চেলা ঠেলা হবে, পিশাচ বাবার খাওয়া দাওয়ার সুবিধে করে দিচ্ছে বলে সেই অদ্ভুত ফ্যাঁচ শব্দটি বের করলেন মুখ থেকে, অর্থাৎ দুর্লভ হাসিটি হাসলেন। হালদার মশাই বললেন, ইনি স্বনামধন্য কর্নেল নীলাদ্রি সরকার, আমার গুরুদেব কইতে পারেন এনারে। ইনি না আইয়া পড়লে কি যে হইতো কম যায় না। আবেগে আরো কিছু বলতে যাচ্ছিলেন, কর্নেল তাকে থামিয়ে দিয়ে বললেন, অমন করে জলে ঝাঁপ দেওয়া উচিত হয়নি দন্ডিবাবু। আপনি বিচক্ষণ মানুষ, ভালো করে তাকিয়ে দেখবেন তো। দন্ডিবাবু বললেন, ওই যে বললুম শত্রু মিত্র চেনার অবস্থা ছিল না। গেলুম জয়ন্তবাবুকে খুঁজতে, আর আচমকা কারা আমার উপরে ঝাঁপিয়ে পড়ে পিচ মোড়া করে বাঁধল। তারপর চ্যাংদোলা করে তুলে হরিবোল বলতে বলতে শ্মশানে ফেলে পালিয়ে গেল। এদিকে ইদানিং পিশাচ বাবার গল্পটা প্রচণ্ড রটে ছিল। আপনি আমার বাঁধন খুলছেন, তখন সাক্ষাৎ পিশাচ বাবা এসে আপনার পেছনে দাঁড়িয়ে আছে, হাও মাও খাও করে হুঙ্কার দিচ্ছে। ওই অবস্থায় জলে ঝাঁপ না দিয়ে উপায় কি বলুন স্যার? কর্নেল বললেন, যাই হোক, গতস্য শোচনা নাস্তি। আমার কিছু প্রশ্ন আছে দন্ডিবাবু। বলুন বলুন। আপনার ফার্মের পপি ফুলের ক্ষেতটা যে আসলে ওপিয়াম পপির ক্ষেত, সেটা কি আপনি জানতেন না? বিশ্বাস করুন, ওপিয়াম কি থেকে হয় আমি জানতুম না। একটু আগে ফান্টু সব বলে গেল। আমি জানতুম ফুল তো ফুল, পপি ফুল। ফান্টুর বড্ড ফুলের শখ। চণ্ডী যে সেই সুযোগ নেবে কে জানতো। গত অক্টোবরে চণ্ডী নিজের হাতে একটা বীজের প্যাকেট দিয়ে গেল, বলল ফান্টুকে দিও,
এগুলো পপি ফুলের বীজ, দারুণ ফুল ফুটবে, গন্ধে মৌ মৌ করবে। বদমাস, জোচ্চোর, পরের হাতে হুকো খাওয়ার ফন্দিটা কেমন দেখুন। ইদানিং আপনি ফার্মে এসে রাত্রিবাস করছিলেন কেন দণ্ডিবাবু? দণ্ডিবাবু একটু চুপ করে থেকে আস্তে আস্তে শ্বাস ফেলে বললেন, সারাটা দিন আড়তে কাজ কারবারে ব্যস্ত থাকি, বড্ড একঘেয়ে লাগে। ছেলে মেয়েও নেই বাড়িতে, শুধু গিন্নি আর আমি। তাই অনাথ ভাগ্নেটাকে এনে রেখেছিলুম, সে থাকে ফার্মে। ছেলে মানুষ তো, রাত বিরেতে কি হয় যা অবস্থা আজকাল, এও একটা কথা। তবে আর একটা কথা হলো খটকা। কিসের খটকা? ফান্টু বলছিল চণ্ডী আজকাল প্রায় সন্ধ্যার দিকে ফার্মে আসে। বুঝুন ব্যাপারটা, কোথায় ঔরঙ্গাবাদ আর কোথায় কাটরার মাঠ। চণ্ডী আসে অথচ আমার সঙ্গে দেখা করে যায় না। তার চেয়ে বড় কথা, সন্ধ্যাবেলায় কেন? ফান্টুটার এগ্রিকালচারে মাথা আছে, আর সব ব্যাপারে আস্ত বোকা। এদিকে চণ্ডী লোক ভালো নয়, কাজেই খটকা লেগেছিল। সন্ধ্যার আগেই ফার্মে এসে রাত কাটাতে শুরু করলুম। ব্যাস, কাকতারুয়া নাচিয়ে আমাকে ভয় দেখানোর খেলা আরম্ভ হলো। ফান্টু এসে গেল, বড় করে হেসে বলল, জ্বালিয়ে দিয়েছি মামা, ফিনিশ। দণ্ডিবাবু ব্যস্ত হয়ে উঠলেন। গেস্টদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে ফান্টু, অনেক রাত হয়ে গেছে। মুকুন্দদা রান্না করে রেখে গেছে মামা। দণ্ডিবাবু খাপ্পা হয়ে বললেন, চোর চোর, চোরদের রান্না গেস্টদের খাওয়াবো কিরে হাঁদারাম? তাছাড়া তুই তো বললি খাবারে আফিমের রস মিশিয়ে দেওয়ার চক্রান্ত করছিল। কাল সকালে সব খাবার শ্মশানে ফেলে দিয়ে আসবো, মরা খেকো শেয়াল কুকুরের পেটে যাক। তুই এক কাজ কর, বরং বেগুন খেতে যা, বেগুন নিয়ে আয়। আমি ময়দা ছেনে পরোটা বানাচ্ছি। লুচি করতে হলে রাত পুইয়ে যাবে, তার চেয়ে পরোটা ইজ ইজি। কি বলেন স্যার? কর্নেল সায় দিলেন। হালদার মশাই উৎসাহে দাঁড়িয়ে পড়লেন। তারপর, চলুন আমিও হাত লাগাই বলে পা বাড়িয়েছেন। এমন সময় বাইরে কাছেই শেয়াল ডেকে উঠল। একটু থমকে দাঁড়ালেন দণ্ডিবাবু ও হালদার মশাই। তারপর বেপরোয়া ভঙ্গিতে কিচেনে গিয়ে ঢুকলেন। বললুম, কর্নেল, আপনার ইচ্ছেই পূর্ণ হলো তাহলে। রাত 12টায় পরোটা আর বেগুন ভাজা, খাসা। কিন্তু শেয়ালের ডাক শুনে মনে হচ্ছে আরেকজন গেস্ট আসছেন হয়তো। তারপরেই হঠাৎ বাইরে ফান্টুর চিৎকার শোনা গেল। সবাই বেরিয়ে গেলাম। দণ্ডিবাবু হাঁক দিলেন, কি হয়েছে রে? বেগুন ক্ষেতের দিকে হাত তুলে আবার বলল, কাকতারুয়াটা আবার নাচছে, ওই দেখো। চমকে উঠতেই হলো। জ্যোৎস্নায় স্পষ্ট দেখা যাচ্ছে কাকতারুয়া দুহাত ছড়িয়ে নাচতে নাচতে এগিয়ে আসছে। দণ্ডিবাবু চেঁচিয়ে উঠলেন, বন্দুক বন্দুক, বন্দুক নিয়ে আয় ফান্টু। অমনি কাকতারুয়া পদ্যে বলে উঠল, বেগুন খেতে কাকতারুয়া নিশুত্রেতে নাচ করে, ডাকে শেয়াল ক্যা হুয়া ভুড়ি ভোজন নাচ করে। দণ্ডি ভায়া একই বিচার, করবেগুলি বন্ধুকে, উপকারী বন্ধুকে। দণ্ডিবাবু সহাস্যে বললেন, ভান্ডারে ভায়া নাকি? আরে এসো এসো, সুস্বাগতম। তবে এ কেমন আশা হে? বেগুন খেতে বড্ড কাঁটা, জামা কাপড় আটকে ফর্দা ফাই হয়ে যাবে যে। কবি নন্দলাল ভান্ডারী কাকতারুয়াটির আড়াল থেকে বেরোলেন। না, বেরোলেন বলা ভুল হচ্ছে, দেখা দিলেন। তারপরই আর্তনাদ করলেন, ওরে ওরে ফান্টা, সত্যি কাঁটা রে। আগে কে জানতো শেয়ালের ফাঁদ তো হয় এরকমই, কণ্ঠকে জখমি। বাবা রে, বাঁচা রে বাঁচা রে। ফান্টু কাটারি এনে উদ্ধার করতে গেল তাকে। হালদার মশাই ক্রমাগত খি 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 করছিলেন। শেষে বললেন, কি কাণ্ড, বাইগন ক্ষেত কান একেরে লন্ড ভন্ড। বললুম, সাবধান হালদার মশাই, আবার আপনাকে পদ্যে পেয়েছে। অমনি হালদার মশাই গম্ভীর হয়ে বললেন, না না, কথার কথা।